মডেলিং এ আমার 13 বছর হয়ে গেছে, রেডিওতে আমার 7 বছর, টেলিভিশন অ্যাঙ্কারিং 2015 থেকে। পৃথিবীর কোনো ইনস্টিটিউশন নেই, কোনো বই নেই যে তোমাকে কথা বলা শিখিয়ে দেবে। যারা গল্প লেখে তারা কি সেটা কোথাও শেখে? না, কিন্তু তারা পারফেক্ট লিখছে। সাঁতার ভালো করে শিখতে গেলে হাত কিভাবে জলের মধ্যে চালাতে হয় তার আগে তোমাকে জলে ঝাঁপিয়ে পড়তে হবে, নাহলে সাঁতার শিখতে হবে। যতটা ভালো ইন্ডাস্ট্রি ততটাই খারাপ, বিশেষ করে মডেল ইন্ডাস্ট্রি। কোনো সময় এরকম অফার আসেনি কম্প্রো? এটাই স্বাভাবিক, তুমি এটা না করলে কাজ পাবে না। ইন্ডাস্ট্রি কি অনেক বড় নাম এরকম ধরনের কিছু আছে ব্যক্তি? হ্যাঁ, প্রচুর। একটা ফুল দিয়ে সব ঠাকুর পুষ্ট হয় না। 2013 সালে আমার একটা নার্ভের রোগে, আমার জীবনের যে সিনেমাটা ওটা আমার 1.5 বছরের জন্য ওটা পজেই ছিল। আমার 1 বছর পরীক্ষা মিস হয়ে যায় কলেজের। আমার একটা বন্ধু ফোন করে আমাকে জিজ্ঞেস করেনি যে তুই কেন পরীক্ষা দিবি না। আমাকে আমার প্রতিবেশী, বেশ কিছু মানুষ, আত্মীয় স্বজন পরিষ্কার ভাষায় বলেছিলেন ও পাগল হয়ে গেছে। হাই গাইস, আমি সুমন আর পডকাস্ট বেলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা পডকাস্ট করেছি যেটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা পডকাস্ট। আজকে আমাদের পডকাস্টে যিনি গেস্ট ছিল তিনি একজন ফ্যাশন মডেল, একজন আরজে, একজন মোটিভেশন স্পিকার এবং একজন সুপার ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড উম্যান অনুক্তা ঘোষাল, যাকে তোমরা অনেকেই চেনো, অনেকেই জানো। সো আজকের আমাদের পডকাস্টের আলোচনার বিষয়গুলো ছিল যে কিভাবে একটা মডেল বা একটা অ্যাঙ্কার হতে পারবে, কিভাবে একটা মডেলের স্ট্রাগল লাইফগুলো চলে, কিভাবে টলিউড ইন্ডাস্ট্রি নতুন যারা আসছে টলিউডে কাজ করার জন্য তাদের সাথে কেমন ব্যবহার করে, কিভাবে কম্প্রো এই শব্দটা চারি সাইডে ছড়িয়ে আছে টলিউড ইন্ডাস্ট্রি, এই সব জিনিসগুলোকে এক্সপোজ কর। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো এবং এনজয় করো। সো ওয়েলকাম অনুক্তা ঘোষাল অন পডকাস্ট ওয়ালা। কেমন আছো দিদি? খুব ভালো, অ্যাজ ইউজুয়াল। আমি যেরকম থাকি, আমি সব সময় ভালো থাকি। আমি এই কথাটা বলবো না যে ভালো থাকার চেষ্টা করি, কারণ ভালো থাকাটা না খুব সহজ সরল বিষয় এবং এটা খুব অনায়াসে হয়। সুতরাং চেষ্টা করে জোর করে ভালো থাকার দরকার নেই। আমরা সবসময় ভালো থাকি এবং ভালো থেকেই যাই। এরকমই একটা থেকে থেকে ভালো থাকা না, ভালো থেকে যাওয়া। ওকে, আচ্ছা, লাইফে এত কিছু করছো, আরজে, অ্যাঙ্কার, অ্যাক্ট্রেস, মডেল, এত কিছু, আবার মোটিভেশন স্পিকার, এত কিছু করছো, কোনো জায়গায় অসুবিধা হয় না? কিভাবে মেনটেন করছো জিনিসগুলোকে? আসলে তুমি দেখবে যখন আমরা কোনো কাজকে ভালোবেসে করি, ধরো আমি সকালবেলা উঠে আমি গাছে জল দিতে খুব ভালোবাসি, আবার আমি রান্না করতেও ভালোবাসি, আমি গান শুনতেও ভালোবাসি। তোমার না সারা দিনে তখন সময়টাকে কোনটার পিছনে কোনটা দেবে সেইটা নিয়ে তোমার মাথা ব্যথা থাকবে না। তুমি দেখবে অটোমেটিক্যালি তুমি যে কাজটা ভালোবাসছো সেটাকে তুমি যদি এনজয় করে করো, সময়টা ঠিক এইটার পরে ওইটা কাজটাকে খুব সুন্দর গুছিয়ে কিন্তু আমরা করতে পারি। আমি যেমন এই প্রত্যেকটা কাজকে খুব ভালোবাসি এবং অ্যাট এ টাইম আমি যে কাজটা করি সেটাকে খুব ভালো করে করার চেষ্টা করি। তাই জন্য ওই ভালোবাসা থেকেই বলতে পারো আমার কাছে দিনটা 24 ঘন্টার মানে আর সবার মতো 24 ঘন্টা হলেও আমার কাছে ওটা যেন মনে হয় আমার কাছে অনেক সময় আছে এই ভালোবাসার কাজগুলো করার জন্য। ওকে, কিভাবে শুরু হয়েছিল, মানে সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করেছিলে লাইফে? আমি প্রথম শুরু করেছিলাম মডেলিং দিয়ে এবং তখন আমি অনেকটা ছোট ছিলাম। কলেজ লাইফ? কলেজ লাইফেরও আগে। ওকে, স্কুল লাইফ? স্কুল লাইফে আমি প্রথম মানে মডেলিং শুরু করি এবং একটা খুব নামি ব্র্যান্ডের সাথে এবং মিডিয়ার সাথে যুক্ত ছিলাম, ওই কাজ করছিলাম। তো মডেলিং এর পর আস্তে আস্তে কথা বলতে যে আমি ভালোবাসি সেটা আমাকে ছোটবেলায় সবাই বলতো, যে আমাকে ছোটবেলায় বলতে টেপ রেকর্ডারের মতো, মানে চালিয়ে দিলে কন্টিনিউ আমি কথা বলতে পারি। তো তখন তো দেখো অনেকেই কথা বলতে ভালোবাসে। এবার অ্যাঙ্কারিংটা একটা শিল্প, মানে কথা বলাটাও যে একটা আর্ট, সেটা কিন্তু ছোটবেলায় কেউ বুঝতে পারে না। তো একদিন হঠাৎই, আমি তো মডেলিং করি তখন, হঠাৎই একটা এরকম সুযোগ আসে, রাজভবনে একটা অ্যাঙ্কারিং এর সুযোগ আসে। তো আমি তাতে খুব খুব স্বাভাবিক, একটা হঠাৎ করে যদি কেউ কাউকে বলে যে তোমাকে রাজভবনে গিয়ে অ্যাঙ্কারিং করতে হবে, তো একটু ভয় পাবে। তো তাও আমি ওই পরিস্থিতিটাতে মানে কোনো না কোনো ভাবে ওখানে গিয়ে পৌঁছাই এবং অ্যাঙ্কারিং করার পর, তখন আমার খুব বয়স কম, কোনো অভিজ্ঞতা নেই অ্যাঙ্কারিং কাকে বলে। আমি জানি আমি কথা বলতে পারি এবং আমাকে বলা হয়েছিল তুমি কথাটা ভালোবেসে বলো, ব্যাস। আর কিছু কোনো জায়গায় কোনোদিন শিখিনি। আমি অনেক ছোটও তখন, মানে আমি তখন কলেজের
ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার হবে, ফার্স্ট ইয়ার মোস্ট প্রবাবলি। তো আমাকে ওইরকম একটা পরিস্থিতিতে গিয়ে যখন আমি দেখি সামনে সমস্ত মিডিয়া বসে আছে, প্রত্যেকের চোখ আমার দিকে, একটা অত বড় জায়গা যেখানে রাজ্যপাল বসে আছেন, তখন সেই মোমেন্টে গিয়ে আমার মনে হয়েছে যে এটা কিন্তু একটা গুরুতর বিষয়, এটা অত ছোট ব্যাপারও না। কিন্তু আমার শুধু কানে তখন একটা জিনিসই ভাসছিল, আমাকে বলা হয়েছিল, আমার মাও বলেছিল যে তুই কথাটা ভালোবাসিস বলতে, তুই ভালোবেসে বলে যা, ব্যাস। তো আমি ভালোবাসা দিয়ে কথাটা বলেছিলাম, এবং এখনো মনে পড়লে আমার ভালো লাগে। রাজ্যপাল নিজে, আমি অতটা ছোট বলেও কিনা আমি জানি না, মানে স্নেহ পরবশ হয় কিনা আমি জানি না, উনি আমাকে বলে গেছিলেন যে তোমার খুব ভালো হবে, কারণ আমি দেখতে পাচ্ছি তোমার উচ্চারণ এবং কথা বলা ভীষণ ভালো। এটা আমার কাছে একটা বড় পাওয়া ছিল, এবং ওইটা না আমাকে প্রতি মুহূর্তে আজও আমাকে খুব ইন্সপায়ার করে যে হ্যাঁ, উনি আমাকে বলে গেছিলেন যে তোমার হবে। তো ওইটা ধরেই তারপরে আস্তে আস্তে অ্যাঙ্কারিং, আস্তে আস্তে রেডিও, সবকিছু তারপর থেকে। ওকে, আচ্ছা, তারপরে যেটা তুমি মানে ওই শোটা করার পর বা রাজভবনে যাওয়ার পর তারপরে কি কোনো জায়গায় শিখেছিলে অ্যাঙ্কারিংটা? কোথাও না, কোনো দিন না। একটা না মানুষের, আমরা সবাই না কি ভাবি জানো তো, যে আমাকে কিছু একটা ওই বইয়ের লাইন যেরকম মুখস্থ করে সবকিছু ওরকম হয় না। আমরা অল টাইম আমরা এইটা ভেবে ফেলি যে আমরা যদি সবকিছু পুঁথিগত ভাবে শিখতে পারি তাহলে বোধহয় ওটা ভালো হবে। অনেকেই না আমরা ভাবি, যেমন ধরো আমি ছোট ছোট জিনিস এক্সাম্পল দিয়ে বলতে পারি, যারা কবিতা লেখে, যারা গল্প লেখে, তারা কি সেটা কোথাও শেখে? না, কিন্তু তারা পারফেক্ট লিখছে। তুমি একটা পারফেক্ট এবং ইনপারফেক্ট লেখার মধ্যে অনেক ডিফারেন্স খুঁজে পাবে, কোনটা কাঁচা হাতে লেখা, কোনটা পাকা হাতে লেখা। আমার মনে হয় জীবনে কেউই প্রথম দিন থেকে সবকিছু পারে না, তাকে জানতে হয়, বুঝতে হয়। শেখার থেকেও বেশি আমার মনে হয় অবজারভেশন, লক্ষ্য করা, যে মানুষটা ওই পেশার মানুষ বা ওই পেশাতে সে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত, সেই মানুষটা কিভাবে করছে। আমি বলছি না কাউকে কপি করে ফেলা, কিন্তু সেই মানুষটা যদি পারে, সেই মানুষটা যদি করে, তার থেকেও আমার অনেক কিছু শেখার আছে। আমি ইন্সপায়ার হওয়া, তাকে লক্ষ্য করা যে সেই মানুষটা কিভাবে বলছে, কিভাবে কথা বলছে, কি কি করা উচিত। বিভিন্ন প্রোগ্রাম হয় টিভিতে, কোন প্রোগ্রামের জন্য কি ধরনের কথা বলা উচিত, সেটা কিন্তু কারোর পক্ষে জানা সম্ভব না। এবং আমি বলতে পারি, আমি সম্মান দিয়েই বলছি, পৃথিবীর কোনো ইনস্টিটিউশন নেই, কোনো বই নেই যে তোমাকে কথা বলা শিখিয়ে দেবে। এটা কোনোদিন হতে পারে? তুমি আমাকে বলো না যে তোমাকে শত শত কোটি কোটি শব্দ শিখিয়ে দিল যেটা তুমি ঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করছো, এটা সম্ভব নয়। তোমাকে সেই জায়গায় কোন কথাটা প্রযোজ্য, সেই জায়গায় কোন কথাটা প্রাসঙ্গিক, সেটা সেই মুহূর্তে তুমি ঠিক করতে পারো, সেটাই হচ্ছে সঞ্চালক বা সঞ্চালিকা। তো আমি তারপরে যেটা করেছিলাম, নিজেকে গ্রুম করা। কিভাবে গ্রুম করা আমি সেটাও তোমাদের পডকাস্টে যেহেতু এসেছি আমি অবশ্যই বলবো। যে কোনো একটা টপিক নিয়ে তোমাকে দেখতে হবে তুমি কতক্ষণ কথা বলতে পারছো, এবং কথা বলা মানে খুব মানে কোনো প্রাসঙ্গিকতা নেই এরকম কোনো বিষয় না, ভালো কোনো জোরালো বিষয়ে তুমি কি কি তথ্য দিতে পারছো সেইটা নিয়ে নিজেকে একটু যাচাই করতে হবে প্রতিদিন। এই প্র্যাকটিসটা যে আমি আমার উচ্চারণ, আমার কথা বলা এবং তার মধ্যে কতটা ইনফরমেশন আছে, তথ্য কতটা আছে, সেটা নিয়ে একটা ডেইলি প্র্যাকটিস থাকে। এটা আমার সম্পূর্ণ নিজের, এটা কোনো ইনস্টিটিউশন আমাকে হাতে ধরে করায়নি, আমি কোনো ইনস্টিটিউশনের কাছে অ্যাঙ্কারিং শিখিও নি, এটা আমার নিজের। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের ভীষণভাবে মাথায় রাখতে হয়, আমরা কোনো কথা বলার আগে যদি ভাবি যে সামনের মানুষগুলো আমাকে কি বলবে, কি ভাববে, হ্যানা ত্যানা ইত্যাদি ইত্যাদি, ওইটা কিন্তু একটা ভীষণ বড় মানে সমস্যা। আমরা বেশিরভাগ মানুষ যখন বন্ধুরা আড্ডা দিচ্ছি তখন তাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু যদি কেউ বলে স্টেজে উঠে দুটো কথা বলে, এত বড় স্ক্রিপ্ট মুখস্থ করছে বারবার করে, গিয়ে এবার মাইকে বলছে মনে করে করে, খুব মানে আমার চোখে দেখে না আমি ধরে ফেলতে পারবো কোন মানুষটা মুখস্থ বলছে, কোন মানুষটা অনায়াসে কথা বলছে। বা আমাদের অনেক সময় ভুলও হয়ে যায়, যদি আমাদের সামনে কোনো বড় একটা ব্যক্তিকে নিয়ে আমরা, ধরো আমি পডকাস্টে তোমাকে নিয়ে বসেছি, আমি নার্ভাস অনেক সময় হয়ে যায় অনেক পডকাস্টের ক্ষেত্রে, যে কি বলবো, এরপরে কি আসবে না আসবে এরকম হয়ে যায়, সেগুলোতে কিভাবে? দেখো, একটা জিনিস হচ্ছে আমরা নার্ভাস কেন হই এই কারণটা আমাকে বুঝতে হবে। আমরা কি ভাবি যে সামনের মানুষটা আমাকে কিভাবে জাজ করবে, এই 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 চিন্তাটা প্রত্যেকটা, আমরা যত মানুষ আছি আমাদের প্রত্যেকের ভিতরে এই চিন্তাটা রয়েছে, সামনে দর্শক আমাকে কিভাবে গ্রহণ করছে। এইটা যতক্ষণ না মাথা থেকে বার করছি
ততক্ষণ এই বিষয়টা সম্পর্কে সাবলীল হওয়া সম্ভব নয়। আমার একসময় আমার মনে আছে, তখন তো আমি অ্যাঙ্কারিং করি না, আমি আমার নিজের, প্রত্যেকটা মানুষ আমরা কি করি, সবার সামনে গিয়ে আমরা কি বলি, আমি এটা খুব ভালো পারি, আমি ওটা খুব ভালো পারি, আমি মানে পরপর আমরা কোনটা ভালো পারি সেটা আমরা সবার সামনে বলি। ফলে আমরা ভিতর থেকে খুব স্যাটিসফাইড হয়ে যাই যে আমি তো এত কিছু ভালো পারি, আই ক্যান সিং, আই ক্যান প্লে, আই ক্যান রাইট, মানে এক একজন না খুব কিছু বলে, এক একজন না, আমরা বেশিরভাগ মানুষেরই আমাদের ভিতরে এটা আছে। তো একদিন এরকম ছোটবেলায় এক জায়গায় গিয়ে, আমি ছোটবেলায় একদম 2.5 বছর বয়স থেকে আবৃত্তি শিখতাম। এটা যেন প্রত্যেকটা বাড়িতে বাচ্চাদের কিছু না কিছুতে ইনভলভ করানো হয়, যেমন গান, নাচ, আবৃত্তি। তো আমার মা আমাকে আবৃত্তিতে ভর্তি করিয়েছিলেন এবং আমি মানে একদম প্রথাগতভাবে সুন্দরভাবে গুছিয়ে আবৃত্তিটা করতাম এবং ভালোবাসতাম করতে, অনেক বছর আবৃত্তি চর্চা করেছি। তো এক জায়গায় গেছি, গিয়ে বলছে তুমি কি করতে ভালোবাসো? তো আমি আবৃত্তি করতে ভালোবাসি, আমি আমি আবৃত্তি করতে ভালোবাসি। সেখানে ঘর ভর্তি লোক, বলছে একটা আবৃত্তি শোনাও তো। সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে আমি এটা পারি। আমি বলেছি আমি আবৃত্তি করতে ভালোবাসি, আবৃত্তি করি, আবৃত্তি পারি, আমি এটা করতে পারি। কিন্তু তুমি যেই সামনে অনেক লোক আছে, আমার কি হলো সেই মোমেন্টে, ছোট, অনেকটাই ছোট, আমি মিথ্যে কথা বলবো না, আমার মন বলছে না আমি করব না, নার্ভাস, আমাকে ওরা কি ভাববে, আমার যদি ভালো না হয়, আর আমি যদি লাইনগুলো ভুলে যাই, কত কিছু মাথায় ঘুরছে। তারপরে দিনের শেষে আমরা যাই করি না কেন, আমরা যতটা সেটা ভালোবেসে করছি, যতটা না, তার থেকে বেশি আমাদের পিছনে একটা ভয় থাকে, লোকে আমায় ভালো বলবে কিনা। এটা একটা খুব বেসিক প্রবলেম। আমরা যদি এই ভাবনাটাকে বার করি না, আমরা যদি ওই জিনিসটা যেটা আমরা করতে চাই সেটা আমরা ভালোবেসে, মানে নিজে ভালোবেসে করি, আমার মনে হয় অনেক বেশি হেল্প করবে। রাদার আমরা কি ভাবি, লোকে ওটাকে ভালো বলে স্ট্যাম্প দেবে তো তবেই ওটা ভালো, আমরা লোকের ওপর ছেড়ে দিই জিনিসগুলো। জীবনানন্দ দাশের কবিতা তার জীবদ্দশায় হয়তো অনেকেরই ভালো লাগেনি, তার চলে যাওয়ার পর অনেকের ভালো লেগেছে। তার মানে কি তার কবিতা ভালো নয়? সেটা কিন্তু নয়। তোমাকে একটা জিনিস ভাবতে হবে, আমি ভালোবেসে করছি এবং আমি স্যাটিসফাইড হচ্ছি কিনা, সেটা যদি নিজের ভিতরে আনতে পারো, তাহলে একসময় সবাই সেটাকে ভালো বলবে, কারণ তুমি সেটা ভালোবেসে করছো, সেটার জন্য এফোর্ট দিচ্ছ। তো আমি সেদিন কবিতা আবৃত্তি করতে পারিনি, কারণ আমি প্রথমেই ভাবছি যে সবাই আমাকে ভালো বলবে তো। এইটা যদি আমরা বলি সবাই কি বলবে, লোকে কি বলবে, এটা একটু যদি মাথা থেকে বার করে দেওয়া যায় না, তাহলে কিন্তু আমরা অনেক সাবলীল ভাবে কথা বলি। আমরা বাড়িতে যখন চা খাই, আমাদের বাড়ির লোকেদের সাথে গল্প করি, আমরা কি ভাবি যে বাবা মা আমাকে কি বলবো, ও ঠিক করে কথা বললো কিনা, ও সঠিক শব্দ ব্যবহার করলো কিনা। কিন্তু আজকে পডকাস্টে বসে হয়তো অনেকে ভাবতে পারে যে আমি এই লাইনগুলো সব ঠিক বললাম তো, কথাগুলো সব ঠিক বললাম তো, নইলে কিন্তু দর্শক আমাকে চেপে ধরবে। কিচ্ছু নয় এটা। আমি আজ তোমার সাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি, দর্শকের সাথেও তাই, দর্শক যেন সেটাকে সেভাবে সহজ ভাবে নেয়, এইটুকু। তো এইটুকু যদি আমি নিজের মধ্যে আনতে পারি, তবে জীবনে আমি বলতে পারি যারা অ্যাঙ্কারিং করে খুবই সোজা হয়ে যাবে বিষয়টা। ওকে, আচ্ছা, তুমি করো হলো অল ইন্ডিয়াতে রেডিও আরজে, সেখানে কিভাবে চান্স পেলে? দেখো, এটা তো একটা পুরোপুরি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় আমাদের প্রত্যেককেই। তো সেই রকমই ওই ত্রিস্তরীয় পরীক্ষা, পরপর যেরকম হয় রিটেন, তারপরে তোমার ভয়েস টেস্ট, তারপরে পার্সোনাল ইন্টারভিউ, সমস্ত কিছু পেরিয়ে তারপরে যেরকম পরীক্ষা দিয়ে যাওয়া হয় সেইভাবেই যাওয়া। যেহেতু কথা বলতে ভালোবাসতাম, তো আমার শেখার ইচ্ছাটাও সেইরকম ছিল, যে আমি ঠিক করেছিলাম আমি কোথাও ওই পুঁথিগত ভাবে জিনিসটা শেখার থেকে না, ফিল্ডে তুমি যদি শেখো, কোনো একটা কাজ হচ্ছে, ওটা থেকে অনেক ভালো শিখতে পারবে। ওটা থেকে শেখাটা একদম মানে খুব মজবুত হয়। তুমি যে কোনো জায়গায় দেখবে, তোমাকে ধরো যে মুখে বলা হচ্ছে, কেউ ধরো একটা বিল্ডিং বানাবে, তো সেখানে ইঞ্জিনিয়ারিং চলাকালীন সেই বিল্ডিং এর ইঞ্জিনিয়ার ধরো অনেক কিছু বইতে পড়েছে, তাকে প্রথম দিনে যদি একটা বাড়ি বানানোর জন্য তার কি কি মানে দরকার কন্ট্রিবিউশন আছে, তাকে না বলেই ধরো সাইটে পাঠিয়ে দিয়েছে, সে কি করতে পারবে? তার বইতে কি আছে শুধু লাইন পড়ে তো সম্ভব না, প্র্যাকটিক্যাল নলেজ ভীষণ প্রয়োজন। তোমাকে আগে সাঁতার ভালো করে শিখতে গেলে, তোমার হাত কিভাবে জলের মধ্যে চালাতে হয় তার আগে তোমাকে জলে ঝাঁপিয়ে পড়তে হবে, নাহলে সাঁতার শিখতে পারবে না। এটা হচ্ছে একদম পরিষ্কার কথা। মানে ফুল টাইম হিসেবে তুমি আরজেটাকেই রাখছো? হ্যাঁ, আমার ভীষণ ভালোবাসার জায়গা আমার ওখানে। তুমি ভাবো না, একটা মানুষ, দর্শকরা টিভিতে দেখতে পাচ্ছে মানুষকে, অনেক সোজা বিষয়টা, তুমি চিনতে পারছো,
কিন্তু সেই মাধ্যমে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু গলার আওয়াজ শুনে তার প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে, একটা কানেকশন তৈরি হচ্ছে, একটা যোগসূত্র তৈরি হচ্ছে। আমাদের সঙ্গে আমাদের যারা মানে আমাদের যারা শ্রোতারা রয়েছেন তাদের সঙ্গে কত সুন্দর একটা সম্পর্ক, তারা আমাকে চিনতে পারছে, আমার জন্য চিঠি লিখছেন, তো এটা একটা বিরাট বড় পাওয়া। ওকে, তখন কেউ ইন্সপিরেশন ছিল? যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে বড় বড় নাম আছে, মীর বা এরকম ধরনের অন্য কোন? দেখো, আমি না ইন্সপিরেশন ব্যাপারটা প্রত্যেকের কাছে খুব আলাদা। এখন আমি আমার দর্শককে হাসাবো না এটা বলে যে আমি আমার নিজের ইন্সপিরেশন বা আমি একটা ইন্সপিরেশন হয়ে যাওয়ার মতো কিছু করে ফেলেছি, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষ, সে খুব ছোট কাজ করুক, সে খুব বড় কাজ করুক, আবার এইখানেও একটা কথা জড়িয়ে আছে, ছোট কাজ আর বড় কাজ। যারা খুব ভাবে সেলিব্রিটি, যারা খুব পরিচিত, এখন তারা একটা কিছু কথা বললো, যে এমন কিছু একটা কথা বললো যেটা শুনে মনে হলো যে হ্যাঁ তাকে ফলো করা উচিত আমাদের, সেটাতে মানুষ বলতে পারে হ্যাঁ ওই মানুষটা মানে ওয়েল ডিজার্ভিং এবং সে একটা কিছু করে ফেলেছে তাই সেই কথাটা বলতে পারে। একজন কেউ ধরো সেই জায়গায় পৌঁছতে পারেনি, কিন্তু তার মধ্যেও মেধা আছে, তার মধ্যেও প্রতিভা আছে, সে একটা কথা বললে সেটা হয়তো সবার কাছে খুব হাস্যকর মনে হতে পারে, যে এ আবার বলছে যে একে ফলো করা উচিত, একে আমাদের ফলো করা কেন উচিত, এ তো কিছুই গ্ল্যামারের আলোয় আসেনি, তাই না? ব্যাপারটা খুব, এই ক্ষেত্রে আমার কাছে খুব বোকা বোকা ব্যাপারটা। কেন? আমার কাছে মনে হয় মেধা যার মধ্যে রয়েছে, প্রতিভা যার মধ্যে আছে, তার সঙ্গে কে কতটা লাইমলাইটে এসছে সেটার কোনো সম্পর্ক নেই, একদমই কোনো সম্পর্ক নেই। আমি আজকে বলছি, এটা কয়েকটা বিষয় থাকে লাইমলাইটে আসে। একটা হচ্ছে লাক ফ্যাক্টর, এবং সবচেয়ে বেশি লাক ফ্যাক্টরি, যে সেই মানুষটা সেই সময় সবার সামনে এসে সেইভাবে জলজল করতে পারবে কিনা। আরেকটা হচ্ছে নিজেকে একদম কনসিস্টেন্ট ভাবে সেই পারফরমেন্স দিয়ে যাওয়া, এটা একটা নিশ্চয়ই তার মধ্যে এই প্রতিভাটা থাকতে হবে, কিন্তু তার সঙ্গে একটা কপাল কিন্তু থাকতেই হবে। তার মানে এটা নয় যে মানুষটা আজকে স্পটলাইটে আসেনি, লাইমলাইটে আসেনি, সেই মানুষটা উপেক্ষা করে যাওয়ার মতো বা তার কথা কেউ শুনবই না, এরকম কিছু না। একদম অনুপ্রেরণা বলতে আমি জিনিসটা, জীবনে অনুপ্রেরণা বলতে একজনকেই আমি খুব ফলো করি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তারপরে আর কাউকে দেখে এটা মনে হয়নি যে এই প্রফেশনে আছে বলে আমার তাকেই ফলো করা উচিত। আমি ঠিক করেছি আমি আমার কাজটা আমার মতোই করব, কেন পৃথিবীতে কোনো মানুষকে কারোর মতো দেখতে যেমন হয় না, আমাদের সবারই দুটো চোখ, নাক, কান সবকিছু আছে, কিন্তু আমরা সবাই সবার থেকে আলাদা আলাদা। সুতরাং আমি যদি এখন ভাবি, তুমি বললে যে ওকে আমি আমার মাইলস্টোন ধরে ওনাকে আমি ঠিক ওনার মতো হব, সেটা আমার মনে হয় যে আমি কোথাও হয়তো আমার সাথে ভুল কিছু করে ফেলবো। কেন করব আমি? উনি ওনার জায়গায় খুবই সুপ্রতিষ্ঠিত একজন মানুষ এবং উনি সম্মাননীয় অবশ্যই, কিন্তু আমি আমার মতো করে আমার জীবনে চেষ্টা করব। আমি ওনার মতো জায়গায় পৌঁছতে পারবো কিনা আমি জানি না, কিন্তু উনি হয়তো অনেক মাইলস্টোন পেরিয়ে গেছেন, আমি হয়তো কয়েকটা কম পেরোলাম, তাতে আপত্তি নেই, কিন্তু আমি ঠিক আমার মতো করেই থাকবো এবং আমি আমার মতোই। সুতরাং এক্ষেত্রে অনুপ্রেরণা সেভাবে আমার কেউ নয়, একমাত্র একজনই অনুপ্রেরণা, আমি বললাম স্বামী বিবেকানন্দ। তার জীবনাদর্শ আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। ওকে, কত বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে? ইন্ডাস্ট্রি বলতে তুমি যদি এখন বলো মডেলিং এ আমার 13 বছর হয়ে গেছে। আর যদি তুমি বলো রেডিওতে আমার 7 বছর। আর টেলিভিশন অ্যাঙ্কারিং, মানে মোটামুটি রেডিও টেলিভিশন অ্যাঙ্কারিং মিলিয়ে আমার 2015 থেকে, আর তারও আগে থেকে 2012 থেকে হচ্ছে মডেলিং এর জার্নি। মডেলিং এর পোকাটা কোথা দিয়ে ঢুকেছিল মাথায়? মডেলিং এ পোকা কিছু ঢোকেনি, জানো তো। আমার খুব ইচ্ছা ছিল, একটা হয় না এক একজন মানুষের ফিয়ার থাকে, স্টেজে উঠতে তারা ভয় পায়, আর আমি আবার স্টেজটাকে খুব এনজয় করি। আমার খুব ভালো লাগে লোকে আমাকে যখন খুব সিচুয়েশনে বিভিন্ন ক্রিটিক্যাল কোয়েশ্চেন করবে, আমি খুব এনজয় করি, যে দেখি তো আমি এটা বলতে পারি কিনা কিছুটা। এক সময় আমি খুব ভয় পেতাম অডিয়েন্সকে, ওই যে তোমাকে বললাম ঘর ভর্তি লোক, আর আমি ভীষণ প্যানিক হয়ে আমি আবৃত্তিটা আলটিমেটলি করতে পারিনি। সেদিন বাড়িতে গিয়ে আমি খুব কারণ খোঁজার চেষ্টা করেছিলাম, আমি এত ভালোবাসি রিসাইটেশন করতে, আমি করতে পারলাম না কেন, আমি কেন করতে পারলাম না? আমি তো এটাই ভালোবেসে করি, তার মানে কি আমি ভাবছি যে তারা কি ভাবছে সেটা আমার দায়িত্ব নয়, তারা আমাকে বলতেই পারে খারাপ। তুমি একটা মানুষ, তুমি ভালোবেসে কিছু করছো, সেখানে তোমাকে যে কেউ ভালো বলতে পারে, যে কেউ খারাপও বলতে পারে, দুটোকে খোলা মনে অ্যাকসেপ্ট করার ভীষণ প্রয়োজন আছে। তোমার সমালোচনা হবে না,
এইটা যদি তুমি ভেবে ভাবো আমি সবাইকে খুব তুষ্ট করব, সেটা একদম ভুল জিনিস। একটা ফুল দিয়ে সব ঠাকুর তুষ্ট হয় না। একটা কথা আছে, তুমি দেখবে তুমি একটা ফুল যদি গাছ থেকে পারো, সমস্ত দেবদেবীকে তুমি তাতে কিন্তু সন্তুষ্ট করতে পারবে না, তুমি সেই ফুলটা। এবং তুমি কিন্তু সমস্ত দেবদেবীর জন্য আলাদা আলাদা ফুল হয়ে ফুটতে পারবে না। তুমি যেরকম তুমি সেরকমই থাকবে। কারোর ভালো লাগবে, কেউ তোমাকে গ্রহণ করবে, কেউ তোমাকে বর্জন করে দেবে, কোনো অসুবিধা নেই সেটাতে। এই যে অসুবিধা নেই, এইটা যদি আমরা অ্যাকসেপ্ট করে ফেলতে পারি, তাহলে জীবনের অর্ধেক অসুবিধা কেটে যাবে। এবং এই যে তুমি বললে মডেলিং এর পোকা না, আমি ওই দিনটার পর থেকে আমি নিজেকে ঠিক করেছিলাম যে আমি না চট করে কোনো কিছুতে এই কাজটা পারবো না বলি না। এখন তা বলে তুমি আমাকে যদি জিজ্ঞেস করো তুমি প্লেন চালাতে পারবে, হ্যাঁ ওটা পারবো না বাবা, ওটা এতগুলো মানুষের জীবনের রিস্ক নিয়ে কেউ প্লেন চালাতে বলতে পারে আমি প্লেনও চালাতে পারবো, সেটা না। একটা সাধারণ মানুষের জীবনে মানুষটা যে যে কাজ জানা দরকার তার জীবনটা চালানোর জন্য, রান্না করা, ঘর বাড়ি পরিষ্কার করা, অনেককে আমি দেখেছি মানে তারা সবাই সেলিব্রিটি নিশ্চয়ই, তারা শিল্পী বড় বড়, তারা অনেকে বলে বাবা আমি ম্যাগি ছাড়া কিছুই বানাতে পারি না। হ্যাঁ, তার জীবনে সেটা খুব, আমার মনে হয় খুব কষ্ট লাগে, আমার তাদেরকে দেখলে খুব করুণা হয়। কারণ জীবনের বেসিক কাজটা হচ্ছে নিজের ঘরটাকে খুব সুন্দর করে রাখা, নিজের সংসারটাকে খুব ভালো রাখা। এটা যদি তুমি কোনদিন ভালো করে করতে পারো, তোমার বাইরের কাজও খুব ভালো হবে, এটা আমার খুব বিশ্বাস। তো মডেলিং এ কেন আসা বলো তো? মডেলিং এ আসা হচ্ছে আমি জীবন থেকে পারি না এই ফিয়ারটাকে কাটিয়ে দিতে চেয়েছিলাম। আর মডেলিং এ আমি ঢুকেছিলাম পেজেন্ট মডেলিং দিয়ে, যেখানে একটা গ্রুমিং সেশনে 7, 8, 10 দিন আমাদের থাকতে হতো। সেখানে মানে ওয়ার্কআউট থেকে আরম্ভ করে একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকা, বিভিন্ন জিনিস শেখা বলতে মডেলিং সম্পর্কে বিভিন্ন টেকনিক্যাল জিনিস শেখা, কিভাবে হাঁটতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে টেবিলে খেতে হয়, কিভাবে পোজ দিতে হয়, কিভাবে মেকআপ করতে হয়, সবকিছু। তো ওই শেখার একটা খুব লোভ ছিল আমার। আমি আমারই এক বান্ধবীকে দেখেছিলাম, আমার থেকে একটু বড়, সে একটি পেজেন্টে গেছিল এবং অনেক কিছু শিখেছিল তখন, যে কিভাবে টেবিলে বসে খাওয়া উচিত, কোন হাতে ছুরি ধরতে হয়, কোন হাতে ফক ধরতে হয়, কিভাবে বসা উচিত, কিভাবে তুমি সামনে মানুষ থাকলে তাকে কিভাবে গ্রিট করা উচিত, সবকিছু একটা সুন্দর শেখা। তো সেগুলো দেখো আমরা সবাই তো সবসময় যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে শিখছি এটা না। এই যে বললাম কোথাও একটা কোনো পেজেন্ট হচ্ছে, কোথাও হচ্ছে, সেখানে খুব ভালো শেখা যায়। 10 দিনে থাকলাম, একটা সবার সাথে থাকলাম মিলেমিশে। তো আমার ইচ্ছা ছিল ওইটাই, তো পেজেন্টেই নাম দিয়েছিলাম, পেজেন্ট দিয়েই আমার স্টার্ট। তো ওইটাই, ওই শেখার একটা লোভ থেকেই কিন্তু আমার যাওয়া, মানে ওইখানে যাওয়ার যে ঝোঁকটা ওইটা থেকেই। ওকে, যতটা ভালো ইন্ডাস্ট্রি ততটাই খারাপ, বিশেষ করে মডেল ইন্ডাস্ট্রি। কোন সময় এত বছর তো কাজ করছো, এরকম অফার আসেনি কম্প্রো? হ্যাঁ, বহুবার। এরা অ্যাকচুয়ালি কি, এরা মানুষগুলো না, আমরা তাদেরকে ভয় পাই তো, যে আমাকে যদি কোনো খারাপ কথা বলে, আমি, সব মেয়েরই একটা আত্মসম্মান রয়েছে, সব মেয়ের কেন, সমস্ত ছেলে মেয়ে মানুষ প্রত্যেকের আত্মসম্মান বোধ আছে। এবং যাদের এটা খুব মানে আজকের দিনে তো যেটা অস্বাভাবিক সেটা স্বাভাবিক হয়ে গেছে, যেটা স্বাভাবিক সেটা অস্বাভাবিক। আমি সবাইকে সম্মান দিয়ে বলছি, কিছু মানুষের যাদের এটা কম, তাদের এটা শুনতে হয়তো ঠিক আছে, অসুবিধা নেই। কেউ কিছু খারাপ কুপ্রস্তাব দিয়েছে, ঠিক আছে, গায়ে ধুলো লেগেছে, ঝেড়ে ফেলার মতো এই ক্ষমতাটা থাকা খুব ভালো। ভুলে যাও যা বলেছে খারাপ মানুষ। কিছু মানুষের গায়ে খুব লাগে, তা আমাকে এটা বললো, আমার খুব, বিশেষ করে আমরা যারা মেয়েরা, মহিলারা, তাদের তো একটা সেলফ রেসপেক্টে কোনো কুপ্রস্তাব এলে তাদের একটুখানি কিন্তু মানসিক ভাবে তাদের খুব কষ্ট হয়, এটা মানতে হবে। আমি নিজে একজন মহিলা হিসেবেই বলছি, খুব কষ্ট হয়। দিনের শেষে আমি জানি যে এটা আমার ভুল নয়, তাও আমার কষ্ট হয়। তো অনেকেই না ভয় পায় এদের কুপ্রস্তাব শুনবো কেন, ভয় পায়। তুমি যত ভয় পাবে ওরা তোমাকে ভয় দেখাবে। দুটো জিনিস আমি বলবো ইন্ডাস্ট্রি সম্পর্কে। প্রথম, যারা নতুন তাদেরকে আরো বেশি করে এরা অ্যাটাক করে। তুমি দেখবে পশুদের, যে আমাদের জঙ্গলে একটা নিয়ম আছে, দেখবে কোনো একটা পশু যদি দলছুট হয়ে যায় কোনো একটা জায়গা থেকে, অন্য দলের যারা লোক আছে তারা তাকে আরো বেশি করে আক্রমণ করে। একই গোষ্ঠীর পশু হয়তো সেগুলো, মানে ধরো হাতির দল থেকে একটা ছোট হাতির বাচ্চা হয়তো দলছুট হয়ে গেছে, অন্য দলের হাতিরা কিন্তু তাকে মেরে ফেলার চেষ্টা করবে। নতুন যারা আসে তারা কি হয়, তারা কাউকে চেনে না, তারা কিন্তু ওই দলছুট মানুষের মতোই ওই ইন্ডাস্ট্রির মধ্যে, তারা কাউকে চেনে না, তারা বুঝতে পারে না যে কোনটা সঠিক কোনটা ভুল।
তাদেরকে এইসব যারা তুমি যাদের নাম বলনি, যাদের কথা বললে, এই যে কম্প্রোমাইজ, যারা এই ওয়ার্ডটাকে খুব ভালো করে নিয়ে ইন্ডাস্ট্রির মধ্যে খেলা করে বেড়াচ্ছেন, সেই সব মহাপুরুষরা, হ্যাঁ, বা মহান ব্যক্তিত্বরা, শুধু পুরুষ কেন, যাই হোক, এই ব্যাপারে পুরুষ নারীর কোনো বিভেদ হয় না, প্রত্যেকেই রয়েছেন এরকম মানুষ যারা এই জিনিসটাকে নিয়ে খুব, তারা প্রথমে যারা নতুন যায় তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করে এটাই স্বাভাবিক, তুমি এটা না করলে কাজ পাবে না। তারা সেটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। তোমার ভিতর যদি ট্যালেন্ট থাকে, তোমার ভিতর যদি ধৈর্য থাকে, তোমার ভিতর যদি প্যাশন থাকে, আর তুমি যদি কাজটা জানো, তো আমি এই কাজটা জানি, তুমি 1 বছর বসে থাকো, 2 বছর বসে থাকো, 3 বছরের পর তুমি কাজ পাবে। এটা ভুল ধারণা যে এখানে টিকে থাকতে গেলেই কম্প্রোমাইজ করতে, এটা তারা ওই কিছু সংখ্যক মানুষ তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে এটাই খুব ন্যাচারাল, এটাই স্বাভাবিক, তুমি যদি না করো তুমি কাজ পাবে না। ওনারা সবাই যারা যারা দেখো এই হয়ে গেছে, এই অত বড় স্টার হয়ে গেছে, এইটাই করেছে, হয়তো দেখো সেটা নয়, তার ভিতর প্রতিভা আছে তাই সে করেছে। ইন্ডাস্ট্রির কি অনেক বড় নামও এরকম ধরনের কিছু আছে ব্যক্তি, মানে যারা তোমাকে অফার করছে এই জিনিস, হ্যাঁ প্রচুর, কেন থাকবে না? এরা সবাই ভীতু, এরা অ্যাকচুয়ালি তো ভীতু মানুষ। মানুষ কাউকে কুপ্রস্তাব কখন দেয়? যখন সে নিজের ভিতর থেকে ঘেটে গেছে, তার নিজস্ব কোনো লাইফে কোনো সুখ শান্তি আত্মসম্মান কোনোটাই নেই। আমি মনে করি, দেখো, বড় মানুষ ছোট মানুষ এই ব্যাপারটাই, তখন আমি তোমাকে বললাম না যে কেউ ভালো শিল্পী বা বড় শিল্পী মানেই সে যে বিরাট কিছু তীর মেরে দিয়েছে সেটা নয়। দিনের শেষে মানুষটা কে, মানুষটা কেমন আছে এটা জানাটা বড্ড বেশি প্রয়োজন। যে সে কি, এই যে কুপ্রস্তাবগুলো যে মানুষগুলো দেয়, সেই মানুষগুলো ব্যক্তিগতভাবে জীবনে খুব আনহ্যাপি, খুব অসুখী মানুষ। আমার এটা মানে এটা আমার লোকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু আমি বলছি তারা ব্যক্তিগতভাবে খুব অসুখী। তারা, আমার তো একদিক দিয়ে মনে হয় তাদের জীবনে কোনো শান্তি নেই, তাদের নিজস্ব কোনো আত্মসম্মান নেই, যার জন্য একটা মানুষ একটা অচেনা মানুষকে এইভাবে অফার করতে পারে জিনিস। এই জিনিস খারাপ কিছু কুপ্রস্তাব দিতে পারে কখন? যখন তার নিজের কোনো সেলফ রেসপেক্ট নেই। কারণ তুমি যাকে অফার করছো তাতে তার কিন্তু নিশ্চয়ই একজন মেয়ে হিসেবে এগুলো খারাপ শুনতে লাগতে পারে, কিন্তু তার কিন্তু কিছু যায় আসে না। তোমার কথাটা সে অ্যাকসেপ্ট করলো না, তাতে অপমানিত তুমি হলে। তার মানে কি, তার যে মানুষটা আমাকে অফার দিচ্ছে তার কোনো মান সম্মান বোধ নেই। আমি এদেরকে বলি এক কথায় খুব ভীতু, অসুখী এবং নিজেরা ফ্রাস্ট্রেটেড, যার জন্য এরা নতুন যারা ইন্ডাস্ট্রিতে ঢোকে, এবং ছেলে মেয়ে নির্বিশেষে, আজকের দিনে তুমি শুধু বলতে পারো না যে মেয়েরাই শুধু মাত্র কোনো খারাপ কিছু ফেস করছে বা খারাপ কিছুর মুখোমুখি, ছেলেরাও সমানভাবে খারাপ কিছুর মুখোমুখি হয়। এবং এটা চোয়াল শক্ত করে তোমায় মেনে নিতে হবে, বেশিরভাগ মানুষ যারা এটাকে বোঝে ভুল, তারাই বলবে যে ইন্ডাস্ট্রি খারাপ। ইন্ডাস্ট্রি খারাপ কিন্তু নয়, এই কথাটা কিন্তু মাথা থেকে বার করে দাও। ইন্ডাস্ট্রি খারাপ একদমই নয়। যারা তোমাকে কিছু সংখ্যক মানুষ তোমাকে বোঝাবে যে এটা এইরকম, এবং তোমাকে এখানে টিকে থাকতে গেলে তোমাকে এটা করতে হবে, আমি করবো না। এই যে মুখের ওপর তাকে যদি তুমি বলো না যে আমার যদি ক্ষমতা থাকে আমি করে নেবো, ভাই তুই যা করবি কর, যা খুশি কর তুই, এই গাছটা যদি আমরা সবাই দেখাতে পারি, এই যে একটা খুব ভুল ধারণা আমাদের রয়েছে না ইন্ডাস্ট্রি খারাপ, এই ধারণাটাই চলে যাবে। ওকে, এই ধারণাটাই চলে যাবে। আজকে যদি প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে মুখের ওপর না বলতে পারে, না করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তুমি আমায় কিছু অফার করছো মানে আমি যে সেটা অ্যাকসেপ্ট করবো কোনো মানে নেই। কেন আমি অ্যাকসেপ্ট করব? আমার ক্ষমতা আছে, আমার প্যাশন আছে, আমার ধৈর্য আছে, আমার টিকে থাকার মতো সাহস আছে। তুমি কে ভাই, তুমি যে হও না কেন, তোমাতে পৃথিবী শেষ নয়, তোমাতেও পৃথিবী শুরু নয়। আমি পাত্তা দিই না। এই অ্যাটিটিউড যদি থাকে, এবং পরিষ্কার কথায় না বলতে শিখতে হবে, না বলাটা, নো মানে নো, না বলতে শিখতে হবে প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা মেয়েকে। এবং বাচ্চারা যে স্কুলে যায় না, তখন থেকেই ওদেরকে না বলতে শেখানোটা খুব দরকার। যে তোমাকে যে যা বলছে তা তুমি হ্যাঁ বলবে না, তুমি বিচার করো। আমাদের প্রত্যেকের বিচার বুদ্ধি আছে যে এটা কি ঠিক, এটা কি ভুল, এটা ঠিকও না, এটা ভুলও না। যদি মনে হয় যে না কনফিউজড, বাড়িতে এসে, তাহলে বাচ্চারা বাড়িতে এসে বাবা মার সাথে আলোচনা করুক। আর আমরা তো কনফিউজড হব না, আমরা জানি যে আমরা কোথায় ঠিক কোথায় ভুল। এইটুকু বিচার বিবেচনা আমাদের বয়সী ছেলে মেয়েদের সবার রয়েছে আজকালকার দিনে।
এটাকে কাজে লাগাতে হবে পরিষ্কারভাবে। যদি মনে হয় যে কেউ কুপ্রস্তাব দিচ্ছে সামনে, আপনি যত বড়ই যে কেউ হন না কেন, আপনি আপনার জায়গায় খুব বড় কেউ হতে পারেন, কিচ্ছু যায় আসে না। আমার সেলফ রেসপেক্টটুকু রয়েছে, এইটুকু বলার মতো জোর যদি আজকের প্রজন্ম দেখিয়ে দেয়, আর জীবনে কোনো দিন কেউ কাউকে কুপ্রস্তাব দেবে না যদি প্রত্যেকে একজোট হয়ে এটা বলতে পারে। আপনি যেখানে থাকুন, আপনি হতে পারেন আপনি বিরাট কিছু, আমার ভিতর জোর আছে, আমি করে নেবো, কিছু একটা করে নেবো আমি। থ্রি ইডিয়টস মুভিটার একটা কথা মনে পড়ে গেল, মনে আছে? ছেলেটি ইন্টারভিউতে বসে বলেছিল যে তুমি অ্যাটিটিউডটাকে সরিয়ে দাও, তাহলে আমি তোমাকে চাকরিতে রাখবো। তো ও ফাইল টাইল গুটিয়ে নিয়ে বলেছিল যে না, আমি অ্যাটিটিউডটা আমার এটাই থাকবে। তো ঠিক ওর মতো করে বলুক না যে না, আপনি যা খুশি করে নিন, আমি কম্প্রোমাইজে আমি বিশ্বাস করি না, আমি স্ট্রাগলে বিশ্বাস করি, কোনো সমস্যা হবে না জীবনে। আমি আজকে যে আমার কথাটা মানে যারা শুনছেন, কারো যদি মনে হয় আমি ভুল বলছি, যে কেউ অপোজ করতে পারে, কিন্তু আমি বলছি আজকে যদি সাহস করে না বলে দিতে পারো না, একজন দুজন তিনজন দলে দলে সবাই যদি বলে যে আমরা কম্প্রোমাইজ কথাটা শুনতে চাই না, না বলে দিতে পারো, বলার সাহস হবে না পরের দিন থেকে কারো। কথা এখানেই শেষ, বলার সাহস হবে না। সেটাই। কিন্তু একজনও যদি হ্যাঁ বলে, তার মানেটা কি? সেই মানুষটা যে ভুল কিছু ধারণা তৈরি করছে সবার মধ্যে যে ইন্ডাস্ট্রি খারাপ, সেই মানুষটারও প্রশ্রয় পাবে। এটাই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, আমরা বেশি শোনাই কথা এগুলো, যে এই জিনিসগুলো ম্যাক্সিমাম আসে হলো কাস্টিং ডিরেক্টর বা প্রডিউসারদের থেকে বেশি জিনিসগুলো হয়। আসলে জানো তো, মানুষের না ওরকম করে ক্যাটাগরি কিছু, ওরকম করে তুমি যেটা বলো কাস্টিং ডিরেক্টর, প্রডিউসার, ডিরেক্টর। এবার আমি তোমাকে বলি, আমি জীবনে যে যে প্রজেক্টে কাজ করেছি, তাদের ডিরেক্টররা এত ভালো, এত ভালো। এবার আমার অভিজ্ঞতাটা তো সম্পূর্ণ আলাদা তৈরি হয়েছে। সেটাই। এবার আমি কি করে বলি যে ডিরেক্টর খারাপ হতে পারে? আমি কি করে বলি যে প্রডিউসার খারাপ হতে পারে? আমি কি করে বলি যে কাস্টিং ডিরেক্টর খারাপ হতে পারে? আমি যাদের সাথে কাজ করেছি তারা অসম্ভব ভালো মানুষ, মানে হয়তো আমার হয়তো এক্সপেকটেশনের বাইরে। আমি অসুস্থ, আমি নার্সিং হোমে ভর্তি হয়েছি, আমার কাস্টিং ডিরেক্টর আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আপনি ভালো আছেন তো? আজকে কে কটা মানুষ কাউকে ফোন করে জিজ্ঞেস করে যে আপনি ভালো আছেন তো? আমাদের কারো কাছে সময় নেই, এত ভালো মানুষ। আমি যে ডিরেক্টরের সাথে কাজ করেছি সে তো নমস্য ব্যক্তি, আমি মানে বলতে শুরু করলে শেষ হবে না। মানে সেই মানুষটা আমার জীবনের আদর্শ বলতে পারো, আমি অনুপ্রাণিত বলতে পারো। সেই মানুষটা অস্কারের মতো অস্কার নমিনেশনে এবং গেছে অস্কার জয়ী সিনেমা, সেই সিনেমার শিল্পী থেকে শুরু করে টলিপাড়ার এখন নামকরা একজন ডিরেক্টর তিনি। সেই মানুষটা সফল সার্থক ডিরেক্টর হওয়ার পাশাপাশি সেই মানুষটার মতো মানুষ খুঁজে পাওয়া মানে অসম্ভব। আমি তো মানে ভাবতে পারি না, মানে কত কিছু শিখি প্রতিদিন ভাবনার বাইরে যে মানুষ এইরকম হতে পারে, এত ভালো। মানে এখন তাকে সবাই চেনে, এভরিওয়ান নোজ, বড় বড় পুরস্কার তার ঝুলিতে অনেক কিছু, হি ইজ ভেরি ফেমাস। কিন্তু সে সবকিছুর পরে দিনের শেষে অসাধারণ মানুষ। তো এক্ষেত্রে আমি যদি বলি যে ঠিক এই প্রফেশনের মানুষটা, কোনো একটা প্রফেশনকে আমি যদি পিন পয়েন্ট করে বলি যে এই প্রফেশনটা খারাপ, এটা বলার কোনো জায়গাই নেই। আমরা সবাই মানুষ, মানুষের মধ্যে কেউ খারাপ, এবার খারাপ কেউ ভালো। এবারে খারাপ ভালোটাও না খুব মানে আপেক্ষিক ব্যাপার। তোমার যাকে খারাপ মনে হবে আমার তাকে ভালো মনে হতে পারে। একদম। বাট তুমি যেগুলো ভালো পেয়ে গেছো, দেখালো কোনো গ্রামের, প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে স্বপ্ন দেখছে সে হিরোইন হবে, ঠিক আছে, বা মডেল হবে। এবার কোনো একটা পেপারে বা কোনো এক জায়গায় দেখলো যে এখানে এই বিষয়ে কাস্টিং হচ্ছে, এবার সেটা সঠিক কি বল সেটাও সে জানে না, সে চলে আসলো দিতে জিনিসটা। এইটা যদি আমাদের একটু বলে দেয় যে কাস্টিংটা কিভাবে হয়, কিভাবে জিনিসগুলোকে আনে, মানে যারা ভবিষ্যতেও তৈরি হচ্ছে জিনিসগুলো করবে, তারা যেন ঠিকভাবে সেই জায়গাগুলো থেকে পৌঁছায়। দেখো, দুটো জিনিস হচ্ছে, কাস্টিং এর ক্ষেত্রে বলবো অনেকে দুরকম ভাবে প্রতারিত হয় এই জায়গাটাতে। আমার যতটা অভিজ্ঞতা আমি সেইটুকু দিয়েই বলতে পারি, আমার খুব সামান্য অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি। এক হচ্ছে মানিটারি বিষয়ে কিছু, যদি মানে আর্থিক বিষয়ে কিছু প্রতারণা হয়, আর কিছু হয় এই যেটা তুমি এক্ষুনি বললে বিষয়টা বলতেও আমার খুব মানে বিরক্ত লাগে, খারাপ লাগে। এটা আমি বলবো না, এটা আমাদের মেয়েদের কারোর বা যার সাথে হচ্ছে, মেয়ে ছেলে সবাই নির্বিশেষে যার সাথে হচ্ছে সে তার লজ্জার কোনো বিষয় না, এটা যে প্রস্তাব দিচ্ছে তার লজ্জার বিষয়। তো একটা হতে পারে এই কম্প্রোমাইজ রিলেটেড কিছু
ব্যাপার তার সামনে রাখলো, আর একটা হতে পারে কিছু আর্থিক লেনদেন, যেটা বলে যে পয়সা দিন, আপনি পয়সা দিন, তার পরিবর্তে আমরা আপনাকে কিছু সুযোগ দেব, এতে সুযোগ দেবো। দেখো এই জিনিসগুলো না, তুমি ধরো একটা কর্পোরেটে ইন্টারভিউ দিতে যাবে কোনো একটা কোম্পানিতে, তুমি ইন্টারভিউ দিয়ে কোম্পানিতে ঢুকে যাওয়ার পরেও তুমি তৎক্ষণাৎ বুঝতে পারবে না যে এটা ঠিক কি ভুল কি খারাপ। ইন্ডাস্ট্রিটা ঠিক সেই রকমই, যারা একদম নতুন আসছে তাদের অনেকটা সময় লাগে চিনতে বুঝতে। তবে আমি আমার খুব সামান্য অভিজ্ঞতা দিয়ে যেটুকু বলতে পারি, দু ধরনের আমি দেখেছি, নিউজে দেখেছি, বিভিন্ন নিউজে দেখায় এইখানে এই আর্থিক লেনদেনের একটা কিছু কমিটমেন্ট হয়, সেখানে টাকা পয়সার কিছু জালিয়াতি হয়েছে বা কিছু এরকম, বা কিছু খারাপ কিছু ঘটনা ঘটেছে, এরকম কিছু কুপ্রস্তাব দিয়েছে বা তার সাথে কিছু আচরণ খারাপ করেছে, এই ধরনের কিছু জিনিস আমরা দেখতে পাই। এই দুটো বিষয়ের উপরে বেস করে বলবো, আপনার সিক্স সেন্স আছে একটা, প্রত্যেকটা ছেলেরও থাকে, প্রত্যেকটা মেয়েরও থাকে। আমরা শুধু বলি মেয়েদের থাকে সিক্স সেন্স, না, ছেলেরও থাকে মেয়েরও থাকে। আপনার যেখানটা মনে হবে যে এই জায়গাটা আমার কোথাও গিয়ে ঠিক মনে হচ্ছে না, এই যে একটা সিগন্যাল মন থেকে আসে, সেই জায়গাটা দুবার ভেবে নেবেন। আমার একদম সিম্পল জিনিস, আমি এখনো অব্দি কোনো বাঁধা ধরা নিয়ম বলে দিতে পারবো না। আজকে তুমি বলো না, তুমি আমার সাথে কথা বলছো, তোমার আজকে আমার সাথে আলোচনায় বসে, তুমি কি এখনই বুঝতে পারবে? তুমি তো মাইন্ড রিডার নও যে এই মানুষটা কেমন, এই মানুষটা আজকে এখান থেকে বেরিয়ে গিয়ে কাউকে খুন করবে, নাকি কাউকে গাড়ি চাপা দেবে, নাকি কাউকে গুলি করে দেবে। আমি বলছি একটা মানুষের হিউম্যান সাইকোলজি। আজকে আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে কথা বলছো, আমি কিন্তু বলতে পারি না যে কালকে বেরিয়ে আমি যে ডাক্তারকে দেখাবো সেই ডাক্তার আমাকে যে ইনজেকশনটা দেবে সেটাতে আমি মরে যাবোই না, কোনো গ্যারান্টি নেই। আজকাল অনেক কিছু হচ্ছে, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। কোনো একটা প্রফেশন, ডাক্তারি, কেউ বলবে আমি আইটি, কেউ বলবে ফিল্ম ইন্ডাস্ট্রি, কেউ বলবে মডেলিং ইন্ডাস্ট্রি। তুমি যদি নজরটাকে খুলে দেখো, শুধু একটা ইন্ডাস্ট্রিতে নতুন কেউ আসছে, এসে তার বুঝতে অসুবিধা হচ্ছে সেটা না। তুমি যে কোনো জায়গায় যারা নতুন, এই যে তোমাকে বললাম দলছুট একটা ছোট্ট হস্তি শাবক হোক বা দলছুট একটা হরিণের বাচ্চা হোক, তাকে নিজের গোষ্ঠীর লোকেরাই তাকে অন্য দলে নিতে চায়, তাকে নিতে চায় না তো ডিফারেন্ট, তাকে মেরে ফেলে অ্যাকচুয়ালি। এটা তো খুব নর্মাল। কেউ যখন নতুন কোনো জায়গায় আসছে সেই জায়গাটা বুঝতে তার অনেক সময় লাগে, যে কোনো প্রফেশনে। এবং সেখানে একটা কাস্টিং যেটা নিউজে আসছে মানেই সেটা একদম 100% ভালো, সেইটা দেখে আমি চলে গেলাম, আমি কিছু মানে বিচার করলাম না, না। এই ক্ষেত্রে একটা জিনিসই সুইচ অন রাখতে হবে মাথার মনে, যে আমার যদি ন্যূনতম সন্দেহ হয় এদের প্রতি, আমাকে সেখান থেকে নিজের পাটাকে পিছিয়ে নিতে হবে, বা আমাকে আরো দুবার যাচাই করে দেখতে হবে জায়গাটা মানে ঠিকঠাক কিনা। এবার কিভাবে যাচাই করবে এটার সঠিক উত্তর আমার মনে হয় না আজ অব্দি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, খুব বড় জায়গায় পৌঁছে গেছে, তারাও দিতে পারবে না যে এর মধ্যে কারা 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 তোমার সাথে প্রতারণা করতে পারে আর কারা সঠিক কাজ করতে পারে। মানে এটার কোনো বাঁধা ধরা নিয়ম নেই, এটা তোমাকে থেকে চিনে নিতে হবে। যেটা যেমন একটা আমি এখন কলকাতায় যদি বেরিয়ে পড়ি হঠাৎ করে, আমি কলকাতা চিনি না, আমি ধরো দূর কোনো গ্রাম থেকে এসেছি, আমার কিন্তু কলকাতার সমস্ত রাস্তা চিনতে প্রচুর সময় লাগবে। আজকে তুমি যদি আমাকে মুখেও বলে দাও যে এই রাস্তাটার পরে এটা হয়, ওটার পরে ওটা হয়, ওটার পর, তুমি যতক্ষণে রাস্তাগুলো দিয়ে হাঁটবে তুমি জানবেই না সেটা রাস্তাটা কোন রাস্তার পাশে কোন গলি রয়েছে। এটা কোনো অভিজ্ঞ মানুষ যে 30 বছর কলকাতায় আছে সে তোমাকে মুখে বলে দিল, আশপাশের গলিগুলোর কথা কে বলবে? ছোট ছোট গলি আছে তো, যার যতই এক্সপিরিয়েন্স থাক, কোন মানুষটা ভালো, কোন এজেন্সি ভালো, আদৌ সেটা এজেন্সি রেজিস্টার্ড এজেন্সি কিনা, এগুলো বলা খুব কঠিন, আমরা চেনা খুব কঠিন। আজকাল সবকিছু সমস্ত জায়গায় রয়েছে, নতুন করে কে ঠিক কে ভুল এই চেনাটা প্রচন্ড ডিফিকাল্ট। একটাই জিনিস মাথায় রাখতে হবে, আমার যদি কখনো মনে হয় যে জিনিসটা ঠিক হচ্ছে না, আমার কাছ থেকে অযথা কেউ টাকা পয়সা চাইছে বা কেউ কুপ্রস্তাব দিচ্ছে, সেখানে মুখের উপর আমি না বলবো। আমার কাছে দুটো জিনিস খুব সিম্পল, আমার যদি মনে হয় যে আপনার কথাবার্তা, সামনে যে রয়েছেন তার কথাবার্তা কোথাও না কোথাও গিয়ে আমার আত্মসম্মানকে ধাক্কা মারছে, আরেকটা হচ্ছে আমার যদি মনে হয় যে এই সামনের মানুষটা আমার কাছ থেকে কোনো এমন কিছু বলছে যে তুমি আমাকে টাকা দাও আমি তোমাকে একটা জায়গায় চান্স করিয়ে দেবো, খুব মানে এটা খুব বোকা বোকা কনসেপ্ট। তো এই দুটো বিষয় থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখি।
বাকি আমি কাউকে জোর করতে তো পারবো না যে আপনি এটা করবেন না। অনেকেই বলতে পারে যে আমি তো এইখানে এই করেছি। হ্যাঁ ঠিক আছে, আপনার কাছে ঠিক আছে। আমি এই দুটো বিষয় থেকে একটু সাবধানে থাকি, কারণ আমার এই দুটো বিষয়কে খুব বিপজ্জনক মনে হয়। কারণ আমি যদি একটা পেশায় থাকি, আমি আমার পরিশ্রম দেব, আমি আমার ট্যালেন্ট সেখানে দেব, আমি কাজ দেব, তার পরিবর্তে আমি সেখান থেকে উপার্জন করব। আমি কোনো জায়গায় পয়সা দিয়ে কোনো কাজ পাওয়া যায়, এইটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব ধারণার বাইরে। এটা সম্পর্কে আমি কিছু বলতে পারি না। ওকে, আচ্ছা, এবার আমি দুটো জিনিস তোমাকে একসাথে জিজ্ঞেস করছি। একটা হলো যে কন্ট্রোভার্সি, আর একটা হলো লবি। ঠিক আছে, কন্ট্রোভার্সিটাকে তুমি কেমন ভাবে নাও, আর দ্বিতীয় কথা হলো লবি। এটা হলো আমাদের বাঙালিদের একটা খুব কমন জিনিস, বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক কিছু আমরা শুনতে পারি। এই লবির শিকার কি কোনোদিন হয়েছে? প্রচুর লবি। দেখো, লবি না থাকলে কি করে হবে এটা তুমি বলো। বেচারা যারা লবি করে তারা ভাববে না যে আমরা সারাদিনে কি করব? তাদের তো একটা কাজ থাকতে হবে, এটাও তো ভাবতে হবে তোমাকে। লবি যারা করে তাদের তো একটা কাজ হচ্ছে, তার দিনের মধ্যে একটা বড় কাজ। আমরা যেমন সকালে উঠে ভাবি যে আমরা ভালো কি পারফর্ম করতে পারি, তারা সকালে উঠে ভাবে আমরা কিভাবে লবিবাজি করতে পারি। করুক না লবিবাজি, কোনো আপত্তি নেই। কাউকে তো কিছু না কিছু করতে হবে, যার যেটা কাজ। কিন্তু হ্যাঁ, একটা দিনের শেষে একটা কথা আমি ভীষণভাবে মানি, লবি তো দিন রাত, লবি না থাকলে এখানে পৃথিবী এক্সিস্ট করবে না। আর তুমি একজনকে চেনো, তুমি তার সাথে ভালো সম্পর্ক, তার সে ধরো ফাঁকা কলসি, তুমি তাকেও নিয়ে বাজাতে লাগবে যে আমার কাছে ফাঁকা কলসি আছে, নাও বাজাও। তার শব্দ খুব জোরে জোরে হবে, কিছুক্ষণ পর সবাই কান বন্ধ করবে। তারপরেও তুমি যদি থেমে না যাও, তুমি আরো বাজাবে। এবার দুটো লোক গালিগালাজ করবে, তারপরে তুমি থেমে গেলে ভালো। জিনিসটা এটাই হয়, যাদের ভিতর ধৈর্য থাকে না তারা এগুলোর মধ্যে জড়ায়। কিছু করার নেই সেক্ষেত্রে আমি তাদের কোনোভাবে দোষ দিই না। আমার করুণা হয় তাদের উপরে, আমার সিম্পলি করুণা হয়। কেন করুণা হয়? প্রচুর লবিবাজি আমি মুখোমুখি হয়েছি, এবং প্রত্যেকবার আমি খুব এনজয় করে ব্যাপারটা থেকে, ঠিক আছে, খুব মজার বিষয়। জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয় সবকিছু থেকে। কাজ চলে গেছে এরকম হয়েছে? হ্যাঁ, কাজ চলে গেছে তোমার আমার খুব ক্লোজ এক বন্ধু, কারণ নাম বলা একদমই কোথাও উচিত নয়, বান্ধবী। তো আমরা একই জায়গায় মডেলিং করি। তো সে ওখানে যে কাস্ট করে বা কিছু, তাকে বলেছে আমি আপনাকে বাইরে আরেকটা জায়গায় আরেকটা ভালো কাজ ধরে দেবো, একদম ডিল করে নিচ্ছি, আপনি আমাকে এখানে কাস্ট করবেন, আর আমি আপনাকে কাস্ট তো মুভির ক্ষেত্রে হয়, আপনি আমাকে এখানে একটা ডেলি বেসিসে কাজ দেবেন, আমি আপনাকে বাইরে ডেলি বেসিসে কাজ দেবো। লবি হয়ে গেল একটা সুন্দর, একটা সুন্দর বেশ একটা বন্ডিং ওরা ক্রিয়েট করে নিল। তার ফলে আমাদের যে কাজটা সেখানে খুব ভালো মতো হতো সেটা তো বন্ধ হয়ে গেল, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু অদ্ভুত ব্যাপার, তুমি দেখো সবকিছুর শেষে দিনে একটা কথা মানতে হবে, খুব হাস্যকর। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা প্রতিষ্ঠান, মডেল রাখো, অভিনেতা রাখো, অভিনেত্রী আসুক, সে তার যে প্রজেক্টের জন্য তোমাকে অ্যাপয়েন্ট করছে সেটা তো একটা বিজনেস। দিনের শেষে বিজনেসের পারপাস ফুলফিল না হলে তুমি শত লবিবাজি করে নাও, তোমাকে ওরা রাখবে না যদি বিজনেসের পারপাস ফুলফিল না হয়। আমি আজকে লবিবাজি করে আমার ভিতরে যে বললাম ফাঁকা কলসি, আমি লবিবাজি করছি। আর আরেকটা হচ্ছে যার ভিতর ট্যালেন্ট আছে সে লবিবাজি করছে। যার ট্যালেন্ট আছে সে যদি লবিবাজি করে সে অনেক দূর উঠে যাবে, কারণ তার ভিতর একটা জিনিস আছে, প্লাস সে ভালো লবিবাজি করছে, দুটো ক্ষমতা থাকতে হবে তার ভিতরে। কিন্তু কেউ যদি ফাঁকা কলসি হয়, সে বলে নাও ভাই তুমি আমার বন্ধু, আমাকে তুমি বাজিয়ে দাও কলসি, এবার সে তো কান ফেটে যাবে তোমার। ফাঁকা কলসির আওয়াজটা তো সবসময় বেশি। তোমাকে লবিবাজি করারও একটা খুব সুন্দর পন্থা আছে, লবিবাজি করতে হলেও করো, কিন্তু তোমাকে ট্যালেন্টেডও হতে হবে সেটার সাথে। তুমি ট্যালেন্ট নেই অথচ লবিবাজি করছো, অত্যন্ত বোকা বোকা। আমি অনেকবারই লবিবাজির মুখোমুখি হয়েছি। লবিবাজি শব্দটা কিরকম একটা শুনতে লাগলো, তো যাই হোক। তো আমি এরকম বাজে করে কথা বলি না, আমি খুব খারাপ লাগে, আমি একটা রেডিওতে কথা বলি, আমার লবিবাজি কথাটা কিরকম একটা শব্দবাজির মতো লাগছে কানে। যাই হোক, তো ওরকম ভাবেই ফাটলো। তো লবিবাজি, হ্যাঁ, এটা প্রচুরবার শিকার হয়েছি, এবং আমার খুব ক্লোজ ফ্রেন্ডই আমার সাথে এরকম করেছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আজ অব্দি কিন্তু আমার সেই বান্ধবীর সাথে আমার কন্ট্যাক্ট আছে, কথা বলি। সে বুঝতে পারে না যে আমি জানি ব্যাপারটা, কিন্তু আমি কিন্তু জানি সবকিছু। আমাদের পডকাস্টের মাধ্যমে সে জেনে গেল। সে কিন্তু জেনে গেল, এইটা কিন্তু আমাদের পডকাস্টের মাধ্যমে জেনে গেল, বুঝে গেল। নাম বলিনি, তাও বুঝবে। সে কিন্তু অদ্ভুত ব্যাপার, সে কিন্তু উঠতে পারেনি, সে ওই জায়গাটাতেই থেকে গেছে।
এখন আমি এটা বলবো না যে যারা লবিবাজি করে তারা কেউ উঠতে পারছে না, উঠতে পারছে, অনেকেই উঠতে পারবে। কারণ তোমার ভিতর যদি খুব ভালো ক্যাপাবিলিটি থাকে, তুমি যদি কেপেবল হও তার সঙ্গে লবিবাজি করো, তুমি তাহলে অনেক দূর উঠবে। কিন্তু তুমি যদি কেপেবল না হও, শুধু লবিবাজি করো, সেখানে তুমি পড়ে যাবে, সেখান থেকে তুমি উঠতে পারবে না। তোমাকে তার জন্য সবার আগে নিজেকে কেপেবল বানাতে হবে। তুমি জিনিসটাতে কতটা তুখর, তোমাকে নিজের ট্যালেন্টটা বুঝতে হবে, সেটার উপর প্রচুর পরিশ্রম করতে হবে। তারপর তুমি লবিবাজি করো, গসিপ করো, যা খুশি করো, কিন্তু তোমাকে দিনের শেষে নিজেকে খুব ভালোভাবে সেই যে বিষয়টা তোমার জানা, সেই এক্সপার্টিসটা তোমাকে সেখান থেকে নিতে হবে, নিজেকে কেপেবল হতে হবে এবং সেটাকে সমান তালে নিজের যে ট্যালেন্টটা আছে সেটাকে মেনটেন করতে হবে। তারপরে তুমি লবিবাজি করো গিয়ে। আমি তাদেরকে দোষী বলে মানি না, বিশ্বাস করো। আমি তোমাকে আজকে তোমার পডকাস্ট ওয়ালায় এসে বলছি, যাদের ভিতর ট্যালেন্ট আছে, যারা ট্রুলি ট্যালেন্টেড, মানে তুখর, তুমি দেখলে মনে হবে ভাব কি অসাধারণ, তারা যদি দিনের শেষে লবিবাজি করেও, আমি তাদেরকে তাদের দোষ বলে ওটাকে আমি ধরি না। কারণ তার ভিতর ক্ষমতা আছে, তার মনে হচ্ছে আমার ক্ষমতাটাকে আরো ভালো জায়গায় চ্যানেলাইজ করা যেতে পারে, তার জন্য আমি লবিবাজি করছি। আমার অতি বিরক্ত লাগে যাদের ভিতর যে অন্তঃসার শূন্য, একটা কোয়েশ্চেন যদি তার দিকে ছুঁড়ে দেওয়া হয়, সে একটা শব্দ মুখ দিয়ে বেরোবে না, তত করবে। সেই মানুষটা যখন লবিবাজি করে বা কোনো ব্যাকা পথ ধরে, তখন সেটা অন্যরা কি ভাবে যে ও এইটা খারাপ করেছে। আমার খুব করুণা হয়, আমার খুব হাসি পায়। মানে সে না অন্য সবার কাছে খুব উপহাসের পাত্র হয়। কেন জানো তো? তাকে প্রথমে নিজের ট্যালেন্টটাকে, নিজের ক্ষমতাটাকে খুব ভালো একটা জোরালো জায়গায় নিয়ে যেতে হবে, নিজের পায়ের মাটিটাকে না শক্ত করতে হবে। কি দিয়ে? যে আমি এটা পারি। তারপরে তুমি অন্য কিছু ভাবো না। তোমার প্রাইমারি কাজ হবে নিজের ওপর কাজ করা, নিজে পরিশ্রম করা, নিজে কিছু ভিতরটাকে অন্তঃসার শূন্য না রাখা, কিছু জানা বোঝা। তুমি যার কথা বলছিলাম, একটা প্রশ্ন যদি পাবলিক ফোরামে সবার সামনে যদি করা হয়, উত্তর দিতে পারবে না, সেও লবিবাজি করছে, করো, কিন্তু তোমার জায়গাটা ওখানেই আটকে যাবে, তার উপরে উঠবে না। ওকে। আর কন্ট্রোভার্সিটা? কন্ট্রোভার্সি সবসময় ভালো। কেন ভালো? যাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তার একটা খুব ভালো পরিচিতি তৈরি হয়ে যায়। কন্ট্রোভার্সি ভালো না? তুমি বলো তো, তুমি আজকে হঠাৎ করে যাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে, মানে কি বেশ একটা মেজরিটি মানুষ তাকে নিয়ে তো কন্ট্রোভার্সি আছে, মানে কি তাকে নিয়ে তো আলোচনাও কন্টিনিউ হতে থাকবে। সেটা কিছু না, মানে এখনকার দিনে যেটা হচ্ছে ভাইরাল হয়ে যাওয়া, কিছু একটা ভাইরাল হয়ে গেলে মানুষ সবকিছু সবসময় সেই জিনিসটা নিয়ে আলোচনা। বাড়িতে বসে বসে কারোর সম্পর্কে একটা জেনে যাচ্ছে। এবার দেখো, কন্ট্রোভার্সি অনেক রকমের হয়। এখন যদি সেগুলো একটা কিছু হাসির ব্যাপার হলো, ছোটখাটো তুচ্ছ ব্যাপার হলো, সেটা নিয়ে ঠিক আছে। কিন্তু কোনো গুরুতর বিষয় হয়ে গেল, যেটা সাথে কারোর ভালো থাকা, খারাপ থাকা, ক্ষতি সবকিছু যদি জড়িয়ে থাকে, সেই বিষয়টা সম্পর্কে মন্তব্য রাখাটা আমার ঠিক নয়। অনেক সময় কিছু কন্ট্রোভার্সি এমন জায়গায় চলে যায় যে সেই মানুষটা মানসিকভাবে ভেঙে পড়ে। অনেক আমি শুনেছি এটা, এটা আমার এবং আমার দেখা। তো সেই জায়গাটা যারা করছে তাদের একটু বোঝা উচিত, ওপর ওপর মজা, ইয়ার্কি, ঠাট্টা, এটার একটা জোন থাকে। এই জায়গাতে গিয়ে কন্ট্রোভার্সি যারা পাত্তা দিচ্ছে না, হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোভার্সি করছে তো করছে, কি যায় আসে না। কিছু মানুষ আবার সেটা খুব মানে মনে নিয়ে ফেলে। এবং তোমাকে দুটো জিনিস ভাবতে হবে, কোন বিষয় কন্ট্রোভার্সি হচ্ছে। এমন কিছু বিষয় যদি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি হয় যেটা তাকে মানে খুব ভিতর থেকে খুব ভেঙে দিতে পারে, তাকে এতটাই কষ্ট দিতে পারে যে সেই মানুষটা জীবনে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, সেই জায়গাটা আমাদের একটুখানি না সেন্সিটিভ হয়ে ভাবা উচিত প্রত্যেকের কন্ট্রোভার্সি করার আগে। কন্ট্রোভার্সি আমি বলবো যদি ততক্ষণ ভালো যতক্ষণ সেটা কারোর ক্ষতি করছে না। কিন্তু ক্ষতি যখন হয়ে যাচ্ছে কারোর ক্ষেত্রে, কন্ট্রোভার্সি, এবং কন্ট্রোভার্সির থেকে ওই কন্ট্রোভার্সি ওয়ার্ডটার থেকে বেশি যে একটা জিনিস চলে আসে না, এখন কন্ট্রোভার্সি না আগেও হতো, কন্ট্রোভার্সি কিন্তু আগেও ছিল। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলিং প্রচন্ড বেড়ে গেছে। একে নিয়ে ট্রোল করে দিচ্ছি, ওকে নিয়ে ট্রোল করে দিচ্ছি, হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। ট্রোলিং বেশিরভাগ সেলিব্রিটিকে আমি শুনেছি ট্রোলিং এর উত্তরে তারা বলে যে আমাদের যায় আসে না। কিন্তু কিছু কিছু মানুষকে নিয়ে এমন পর্যায়ে চলে যায় কেউ কেউ, মানে আমরাই বলছি, আমি নর্মাল সবার কথাই বলছি, তো তারা না জীবনে খুব ভেঙে পড়ে। তো কারোর
আমি একটা খুব আমার এটা একটা খুব ফিলিংস বলতে পারো, আমার অনুভূতি, যে আমি কারোর ভালো না করতে পারি, আমি কারোর খারাপটা করব না, সেটা থেকে আমি দূরে থাকবো। তো কন্ট্রোভার্সি নিয়ে যদি কিছু বলতে চাও বা আমি যদি বলি, সেটা এইটাই, কন্ট্রোভার্সি কিছু সংখ্যক মানুষ যখন এক জায়গায় হয়, কারোর কেউ একজন অপোজিট দিকে দাঁড়িয়ে আছে, তোমরা বেশ কিছু সংখ্যক মানুষ একদিকে আছো, তাকে নিয়ে কিছুটা কন্ট্রোভার্সিয়াল কিছু একটা তৈরি হয়েছে, নিশ্চয়ই কন্ট্রোভার্সি করো, কারণ কারোর সম্পর্কে কন্ট্রোভার্সিয়াল কিছু তৈরি হয়েছে এবং সেই মানুষটা যদি খুব প্রমিনেন্ট কেউ হয়, মানে খুব নাম করা, তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, কিন্তু সবকিছুই লিমিট রাখা উচিত। লিমিট ছাড়িয়ে যাওয়াটা আমার খুব মনে হয়, সবকিছু সীমা থাকা উচিত, একটা সীমার বাইরে গিয়ে কোনো কিছু ভালো লাগে না। ওকে, এবার আমরা একটু এই জিনিসগুলোকে সাইডে রেখে একটু আলাদা জোনে যাচ্ছি। সবাই তোমাকে চেনে জানে, বাট অনেক কিছু জানা ইচ্ছা আছে অনেকের মনে। সেটা হলো যে অনুক্তা ঘোষালের লাভ লাইফ কেমন ছিল, মানে কোনোদিনও ভালোবাসায় ধোকা খেয়েছো, ব্রেকআপ হয়েছে? না না না, ভালোবাসায় ধোকা, আমি একটা বেসিক্যালি আমি মনে করি আমি ভীষণ একটা বোরিং পার্সন, মানে এত বোরিং আমার জীবনে। এমবিএ অব্দি আমার কোনো ভালোবাসাই আমার জীবনে আসেনি। আমার খুব এটা বলতে হয়তো মানে সবাই শুনলে একটুখানি মানে কি জানি কি রিয়াকশন দেবে। আমি কলেজ লাইফে প্রেম করোনি কোনোদিন? কলেজ লাইফে আমার গার্লস কলেজ ছিল, ওখানে তো কোনো কথাই নেই। তার আগে আমার গার্লস স্কুল ছিল, তারপর আমার গার্লস কলেজ। একমাত্র এমবিএটা গার্লস হয় না বলেই বোধহয় আমার বাবা এমবিএ, মানে ওইটা হলে আমার বাবা তো গার্লস কলেজ পারমিশন দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল, এমবিএটা হবে না, তো আমার বাবা ওই জন্য পাঠিয়েছিল। তো এমবিএ কলেজে ঢুকেই আমার প্রথম আমার হাজবেন্ডের সাথে আলাপ হয়। এবং আমার যেটা, দেখো কাউকে আমি বলবো না যে কোনো মানুষ তো পণ্য নয় যে এই মানুষটাকে ভালোবাসার জন্য আমার এই ক্রাইটেরিয়া থাকতে হবে, কিন্তু কোন মানুষটাকে দেখে একটা জিনিস মনে হয়েছিল যে এই মানুষটা খুব সাপোর্টিভ। হ্যাঁ, এবং আমার জীবনে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমি চেয়েছিলাম আমি একটা মানুষের উপর খুব ডিপেন্ডেন্ট হতে চাই। এবং আমি জানি না আজকের দিনের মেয়েরা সবাই খুব ইন্ডিপেন্ডেন্ট সব বিষয়ে, নিশ্চয়ই আর্থিক দিক থেকে স্বাধীনতা থাকা ভীষণ প্রয়োজন। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স মানে ছেলে মেয়ে নির্বিশেষে সবার আগে একটা জিনিস যদি হয় সেটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সবাই এখনকার দিনে সবাই খুব আধুনিকা, অত্যাধুনিকা, ঠিক আছে? তো তাদের আমার কথা হয়তো খারাপ লাগতে পারে, তাদেরকেও আমি সম্মান জানিয়ে বলছি। দিনের শেষে আমি না একটা মানুষের কাছে এতটা ডিপেন্ডেন্ট হতে চেয়েছিলাম যে তাকে ছাড়া আমার চলবে না, এটা যেন আমি বলতে পারি যে ওকে ছাড়া আমার হবে না। সবাই যে বলেন আমি একা থাকতে পারি, আমাকে যায় আসে না, আমাকে যেন কোনোদিন এটা বলতে না হয়। আমি যেন বলি যে আমি যে মানুষটাকে একবারই ভালোবেসেছি, তাকেই বিয়ে করেছি, সেই মানুষটাকে ছাড়া আমার চলবে না একটা দিন। তো আমি এটা চেয়েছিলাম, আমি এটাই পেয়েছি। একদমই তাই, মানুষটা এরকম যে আমার একটা দিনও কিন্তু তাকে ছাড়া চলে না। এবার বলো ডিপেন্ডেন্স মানেটা কি? ডিপেন্ডেন্স মানে তুমি তো ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তুমি এত কাজ করো। মেন্টাল ডিপেন্ডেন্স, আমি মানসিকভাবে মানুষটার উপরে এতটাই নির্ভরশীল যে খুব শুনলে হয়তো বোকা বোকা লাগবে, আমি বিয়ের পরে আজ অব্দি আমার ঠান্ডা লেগেছে কি শরীর খারাপ হয়েছে, জ্বর এসছে, আমি কোনোদিন নিজে ওষুধ মানে ফয়েল থেকে বার করে নিজে কোনোদিন খাইনি। কোন ওষুধটা কিসের জন্য দেয় সেটাও আমি জানি না। বিয়ের আগে সবই করতাম, নিজেই খেতাম, মাকে ওষুধ দিতাম, মায়ের আমি সব ভুলে গেছি। না এবার বলো তো, এবার আমার অনেকেই দোষগুণ বিচার করবে, এটা আবার কি, এটা তো কুড়েমির লক্ষণ বলতে পারে। আমার ভালো লাগে যে কেউ একটা আমাকে কেয়ার করুক এবং সেই কেয়ারটা এত দূর যাক যে আমি যেন বলতে পারি যে আমি মানুষটার উপর প্রচন্ড ডিপেন্ডেন্ট এবং আমি এই মানুষটাকে ছাড়া আমার চলবে না। সম্পর্কগুলো এরকম হওয়া উচিত, জানো তো, যে সেই মানুষটাকে ছাড়া, সেই মানুষটা তোমার অভ্যেসে পরিণত হোক, সেই মানুষটাকে ছাড়া তোমার চলবে না, এটা যেন আমরা বলতে পারি। একদম। আমরা যদি বলি যে আমার কাউকে প্রয়োজন নেই, তাহলে হয়তো মানে সমাজের এই যে সম্পর্কগুলো প্রত্যেকটা আছে না, মায়ের সাথে সন্তানের, বাবার সাথে সন্তানের, তো আমাদের প্রত্যেকের যে বন্ডিং, আমরা আজকে এতটাই সোসাইটি এত অ্যাডভান্স, যে কোনো সময় আমরা যে কেউ বলতে পারি যে আমরা একা থাকতে পারি, কেন সবকিছুর সাবস্টিটিউট এসে গেছে। তুমি আজকে দেখো না, তুমি সকালে ঘুম থেকে উঠে তুমি কি পাবে, তুমি আগে সকালে বাড়িতে দুধ দিতে আসতো লোকে, এখন তুমি ফোনে একটা জাস্ট 5 মিনিটে তোমার সবকিছু চলে আসছে। তো আমি যদি সেভাবে দেখি, আমি বলতে পারি আমার কিচ্ছুর প্রয়োজন নেই, আমি একা, আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আমি প্রচুর কাজ করছি, আমার কাউকে প্রয়োজন নেই। কিন্তু আমি বেসিক্যালি মানুষটা এটা বলতে কোনোদিন চাইনি। এখনো আমার মাকে প্রয়োজন হয়,
এখনো আমার বাবাকে প্রয়োজন হয়, এখনো আমার হাজবেন্ডকে প্রয়োজন হয়। তো দিনের শেষে আমার কাছে আমার সম্পর্কের প্রয়োজনটা যেন ফুরিয়ে না যায়। এটা আমার কাছে একটা খুব ভাইটাল, জীবনের একটা ভীষণ ইম্পর্টেন্ট, না মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমার কাছে আমার জীবনের সম্পর্কগুলোর মানে গুরুত্ব যেন কোনোদিন হারিয়ে না যায়। কেউ যেন, আমি যেন কখনো না বলি যে আমার একে প্রয়োজন নেই। এই কথাটা বলার মতো ক্ষমতা যেন আমার না হয়। কারণ আমার যেন তাকে সারা জীবন প্রয়োজন হয়, আমার যেন মাকে সারা জীবন প্রয়োজন হয়, আমার যেন বাবাকে সারা জীবন প্রয়োজন হয়, আমার যেন আমার হাজবেন্ডকে সারা জীবন প্রয়োজন হয়। তো এটা আমার ব্যক্তিগত একটা জীবনের ধারণা এবং চাওয়া, এবং ভগবানের আশীর্বাদে আমি পেয়েছি, এবং আমি মানে টাচউড আমি প্রে করব যেন এই মানুষগুলো এবং এই মানুষগুলোর সাথে যে আমার যে সম্পর্ক, সেটা যেন সারা জীবন আমার সাথে এইভাবেই জড়িয়ে থাকে, এবং সারা জীবন সম্পর্কগুলো যেন আমার কাছে খুব ইম্পর্টেন্ট থাকে। মানে এটার ইম্পর্টেন্স যেন কোনো দিন না কমে, যে যেখানেই পৌঁছে যাক। বাড়ি যদি সুন্দর হয়, ভালোবাসার মানুষেরা যদি ভালোবাসার সাথে বেঁধে থাকে, তবেই বাইরেটা সুন্দর হয়। না বাইরে সবকিছু সুন্দর, ইউ আর ভেরি সাকসেসফুল, তুমি কোথাও যেন হারিয়ে যাবে যদি পরিবার, যদি সম্পর্কগুলো ভালো না থাকে। একদম। আমাদের পরের প্রশ্নটাও এই রিলেটেডই, যে এত তো কাজ করছো, সারাদিনে তোমার নানান ধরনের কাজ থাকে, তারপরে কিভাবে তুমি বাড়িতে সময় দাও, সময়টা কিভাবে বের করো? একটা দারুণ মজার বিষয় জানো তো, আমি যেমন বললাম না যে আমার ছোট ছোট থেকে বড় বড় সব বিষয় আমি এক পাও এখন চলতে পারবো না আমার হাজবেন্ডকে ছাড়া। আমি টোটালি ডিপেন্ডেন্ট ওর ওপরে। তো অনেকে না এটা শোনার, এর আগেও আমি বিভিন্ন জায়গায় গেছিলাম কথা বলার জন্য বেশ কিছু, তো অনেকে ব্যাপারটাকে খুব মানে হেসে ব্যাপারটাকে ভেবেছে বোধহয় কিরকম একটা হাসি মজা করে একটা মানে একটু কি করেছে বলতে পারো, যে এটা কোনো হতে পারে নাকি, এত বড় একটা মেয়ে বলছে ওকে ছাড়া চলবে না। এটা হচ্ছে তুমি নিজে কি ভাবতে চাও, তুমি নিজে কতটা সম্পর্কটাকে সুন্দর রাখতে চাও, এটা তোমার উপর ডিপেন্ড করছে। এখন আমি যখন সারাদিন শুটিং করে আমি বাড়ি আসি, অন্য 90% বেশিরভাগ মানুষই বলবে, এটা বলাটা স্বাভাবিক, টায়ার্ড হওয়াটাও স্বাভাবিক, কারণ এটা শুটিং খুব হেক্টিক হয়, খুব হেক্টিক, মানে পরের পর শট মানে ভীষণই হেক্টিক, টায়ারিং। কিন্তু যত শুটিংটা শেষের দিকে যায়, আমার মনে হয় কখন বাড়িতে গিয়ে আমি রান্না করব, রান্না করার পর আমরা একসাথে খাবো, এবং একসাথে খেয়ে ও যখন আমার হাজবেন্ড ফিডব্যাক দেয় খুব ভালো হয়েছে, তো ওইটা আমার কাছে পাওয়াটা একটা বিরাট বড় ব্যাপার। আমি যেমন ওর উপর ডিপেন্ডেন্ট, ও আমার উপর এরকম ডিপেন্ডেন্ট, ও আমার ছাড়া কারোর হাতে রান্না খেতে পারেনি। তো আমি সেটা জানি, একটা মা যখন বুঝবে যে আমার বাচ্চা খুব ছোট, তার আমাকে প্রয়োজন আছে, প্রত্যেকটা মানুষের উচিত, শুধু মা বলে না, প্রত্যেকটা সম্পর্কের প্রয়োজনটা বোঝার। আমরা কেউ প্রয়োজন বুঝতে চাই না, আমরা ভাবি আজকাল তো সব পাওয়া যায়, আজকাল পয়সা দিলে কি না পাওয়া যায়, রান্না হয়ে যাবে পয়সা দিলে, আমার ঘর বাড়ি সুন্দর থাকবে একটু যদি আমরা মানে খরচ করি। তো মানুষ ওই জন্য খুব যান্ত্রিক হয়ে গেছে, মানুষ ভাবে আমি শুধু পয়সা রোজগার করলেই বোধহয় সব সম্পর্ক ভালোভাবে মেনটেন হয়। এইটা না একদম ভুল কথা। তোমাকে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে এত সুন্দর করে নিজের ফ্যামিলির সাথে এবং সম্পর্কের সাথে কাটাতে হবে, যে সেই মানুষটা যেন ভাবে যে এর সাবস্টিটিউট কেউ হতেই পারে না। এর সাবস্টিটিউট যদি দেখো, যে কোনো সম্পর্কে আমি যদি ভাবি যে এর সাবস্টিটিউট আরেকজন হতে পারে, তাহলে এর কোনো গুরুত্ব রইল না। ঠিক না ভুল বলো? আজকে যদি একটা বাচ্চা কি বলতে পারবে, একটা ছোট 1 মাসের বাচ্চা, যে আমার মায়ের সাবস্টিটিউট আরেকজন হতে পারবে, তাহলে কি মায়ের গুরুত্বটাই তো নষ্ট হয়ে গেল সেখানে? হতে পারে না। তেমনি আমরা আজকের সোসাইটিতে, আজকের সমাজে আমরা সবাই ভুলে গেছি যে আমাদের সম্পর্কের সাবস্টিটিউট হতে পারে না, আমার হাজবেন্ডের সাবস্টিটিউট কেউ হতে পারে না। আমরা বেশি সাবস্টিটিউট খুঁজতে যাচ্ছি বলেই আজকাল সম্পর্কগুলো ভালো টিকছে না। আমরা যদি আজকে ভাবি না যে আমার হাজবেন্ড তার সাবস্টিটিউট হতে পারে না, আমার মা বাবার কি সাবস্টিটিউট হতে পারে কেউ? তাহলে আমার হাজবেন্ডের সাবস্টিটিউট হবে কি করে? ও ভাববে আমার ওয়াইফের সাবস্টিটিউট হবে কি করে? এই যে কাজটা, এটা যদি আমার ওয়াইফের জায়গায় অন্য কেউ করেই দিতে পারে চট করে, তাহলে তো তার গুরুত্ব কিছুটা কমে গেল। সম্পর্কে নিজের গুরুত্বটা মেনটেন করাও খুব ইম্পর্টেন্ট। আজকে সকালে হয়তো 1 কাপ চা বানালাম, আমি ওকে দিলাম কোনোদিন, বা বেশিরভাগ দিন হি মেক্স কফি ফর মি,
ওকে, আমি সকালে উঠলাম, ও আমার জন্য কফি বানিয়ে রাখে। তো আমরা না সম্পর্কটাকে এত সুন্দর করে উদযাপন করি, মানে আমি বলাটা উচিত নয় ক্যামেরায়, এত সুন্দর করে, কারণ প্রত্যেকের সম্পর্কই নিজের কাছে সবচেয়ে সুন্দর। আমরা সবসময় না একে অপরের প্রয়োজনীয়তাটা ভীষণ মানে ফিল করি, ভীষণ আমরা বুঝি। মানে একটা সময় কখনো থাকলো, মানে ও ধরো একটা সময় কোথাও বাইরে বেরিয়ে গেছে কাজে, আমার মনে হচ্ছে কতক্ষণে এই গল্পটা ওকে বলবো, মানে আমার আর কাউকে কিন্তু ওই গল্পটা বলে আমার সেই আনন্দটা হচ্ছে না। তার মানে হি ইজ দ্য অনলি ওয়ান। তো যেদিন আমরা বুঝবো যে আমাদের সম্পর্কের কোনো সাবস্টিটিউট হয় না, সেই দিন বোধহয় সম্পর্কগুলো আরো সুন্দর হয়ে যাবে, এটা আমার মনে হয়। ওকে, এরকম কোনো সময় হয়েছে যে ধরো তুমি শুটিং করছো বাট ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, তারপরে বাড়িতে আসার পর মনে হয়েছে এই তোমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু এর মাধ্যমে পাওয়া, আমি তো সবকিছু ঠিকই আছি, তারপরে আবার পরের দিন শুটিং এবার আমি ঠিক আছে, ফিট আছে, আর কোনো অসুবিধা নেই। দেখো মানে এখানে আবার টাকা পয়সাটার ব্যাপারে চলে আসে যে একটা জায়গা থেকে তুমি টাকা কামাচ্ছ, বাট ওই জায়গা থেকে তুমি ফ্রাস্ট্রেশন হয়ে গেছো তোমাদের, তারপর আবার হঠাৎ করে মনে হয় কি ব্যাংকের অ্যাকাউন্টে এত টাকা রয়েছে, তো কি হবে, চাপ নেই, চাপ নেই। চাপ নেই। হ্যাঁ, দেখো আমরা সবাই মানুষ, তো আমরা বাইরে থেকে যে কোনো মঞ্চে দাঁড়িয়ে, যে কোনো পডকাস্টে গিয়ে যতই বড় বড় কথা বলি যে হ্যাঁ এই আমার তো আমি এই কাজ করছি, আমি ওই করছি, আমার এই সেই, হ্যাঁ তা না, দিনের শেষে কখনো কখনো কাজ যখন খুব বেশি মানে এক্সট্রিম লেভেলে হয়, সেটা যে কোনো প্রফেশনে, আমি আবার বলছি শুধু শুটিং বলে না, আমার মনে হচ্ছে শুটিংটা খুব হেক্টিক, কারণ মনে হচ্ছে যে পড়াশোনাটা খুব হেক্টিক, বাবা স্টুডেন্টদের তো দেখি কান্নাকাটি করছে মানে সব সময়, আবার কারণ মনে হচ্ছে যে অফিসটা খুব হেক্টিক, আইটি সেক্টর, হ্যাঁ না তা না, প্রচুর প্রেশার থাকে একদম। হ্যাঁ, তো সবার কাছেই সবার কাজটা পরিশ্রম সাধ্য, এবং তার পরিবর্তে আমরা অর্থ উপার্জন করি। আমার মনে হয়েছে যে খুব হেক্টিক, বিরক্ত লাগছে, এটা মনে হয়েছে, এটা মনে হয়নি তা নয়, কিন্তু বাড়িতে এসে না ওইটা মনে হয়নি যে আমার কাছে অনেক আছে, তার জন্য আমাকে আর বেশি চাপ নিতে হবে না। আমি না সবসময় নিজেকে একটা চাপে রাখি। কিসের চাপে? আমি রাত 12টার পর যখন সব কাজ শেষ হয়ে যায়, আমি শত টায়ার্ড হলেও আমি কবিতা লিখি বা আমি বই পড়ি, কারণ আমার মনে হয় আমার কিছু একটা আজকে রাতে জেনে শুতে হবে, কারণ আমরা জানি না জীবন মানুষের কতদিন, কিন্তু আমি যতদিন বেঁচে আছি আমি নতুন নতুন কিছু জানবো, আমি নিজেকে সবসময় কোনো না কোনো ভাবে সমৃদ্ধ করবো, নইলে সময়টা কেন জানি আমার বড্ড কম মনে হয় যে এই সময় চলে গেল সব। তো আমি এক কথা, তো আমি খুব বেশি রেগে যাওয়া, খুব ইরিটেট হয়ে যাওয়া, এটা খুব কম লোকে মানে লোকে দেখেই নি আমার ক্ষেত্রে, কারণ আমি যখনই এবার তা বলে কি আমি ঈশ্বর, ইরিটেট হই না? নিশ্চয়ই হই, কারণ কিছু আচরণ আমাকে ইরিটেট করছে অনেকক্ষণ ধরে ধরো, কিন্তু আমার মুখে প্রকাশটা খুবই কম, আমি চট করে না নিজেকে সেটাতে অ্যাফেক্টেড হতে দিই না, এটা আমার একটা অদ্ভুত নিজের প্রতি নিজের সেলফ কন্ট্রোল। ইরিটেট তো দেখো এখন কম বেশি তুমি সবার সাথে মিশছো একটা জায়গায় গিয়ে, যখন কিছু মানুষ তোমাকে ইরিটেট করতেই পারে, তার কিছু জিনিস তো ভালো নাই লাগতে পারে, তুমি ইরিটেট ভিতরে ভিতরে হচ্ছ, কিন্তু তোমার এতটাই হয়ে গেলাম যে সেটা আমাকে এফেক্ট করছে, আমি সেই জায়গাটায় গিয়ে একটা দরজা বন্ধ করে দিই, যে না এমন কে ইম্পর্টেন্ট ভাই যে তার জন্য আমি এত ইরিটেট হয়ে গেলাম, আমি নিজেকে এফেক্টেড করবো, আমি জীবনে করি না কোনোদিন। এটা আমার একটা দারুণ টিপস ভালো থাকার, যে আমাকে চট করে কেউ আমার বলে না যে একে এফেক্টেড করতে পারে না, আমাকে কেউ করতে পারে না, চট করে কেউ আমার ওই জোনে ঢুকতে পারবে না যে হ্যাঁ একে আমি একদম জ্বালিয়ে পুড়িয়ে দিলাম, তিতি বিরক্ত করে দিলাম, জীবনে কেউ করতে পারবে না, কারণ আমি তাকে সেটা যোগ্যই মনে করি না। আমার নিজের ফ্যামিলি ছাড়া কোনো কিছু আমাকে খুব বেশি এফেক্টেড করা, তাদের হেলথ, তারা কেমন থাকছে, আমি জীবনে সবচেয়ে বেশি টেন্সড ইরিটেট কখন হই সিচুয়েশনের উপর, কারো শরীর খারাপ হলো আমার বাড়িতে, এটা হচ্ছে আমার একটা ভীষণ বড় আতঙ্ক। আমার বাবা মা হাজবেন্ড তিনজন, যদি কেউ বলে যে জীবনের সবচেয়ে তারাই হচ্ছে আমার হচ্ছে স্ট্রং পয়েন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরকে নিয়ে আমি এত ভয় পাই, তারা আমার বলতে পারে দুর্বলতার কারণ, এটা বলতে কোনো লজ্জা নেই। তাদের কারো শরীর খারাপ হলো, কিছু হলো, মানে সেকেন্ডের মধ্যে আমাকে তুমি চিনতে পারবে না, মানে আমি চিনতে পারবে না তুমি জাস্ট আমাকে। কিন্তু বাইরের কারো, যে মানুষটার সাথে, যে আমার ফ্যামিলির মধ্যে নয়, এই তিনজনের বাইরে, তাদের কোনো অ্যাটিটিউড আমাকে সেইভাবে প্রভাবিত করে না, কারণ আমি হতে দিই না। আমি যদি সবার কথায় প্রভাবিত হই বা সবার আচরণে প্রভাবিত হই,
তাহলে টিকে থাকা মুশকিল খুব। আর বাড়িতে এসে ওটা মনে হয়নি যে অনেক আছে, আমাকে আর করতে হবে না। আমি নিজেকে কখনো স্যাটিসফাই করতে হতে দিই না। কখন স্যাটিসফাই হতে দিই? দুটো জায়গায়, এক জায়গায় হতে দিই না, এক জায়গায় হতে দিই। পরিশ্রম করার সময় আমি কখনো নিজেকে স্যাটিসফাইড করি না। আর যখন কোনো কেউ শর্টকাটের কথা বলে, একদম খারাপ কথা হিসেবে ধরো, ভালো কথা, জীবন তো অনেকেই অনেক শর্টকাট বলে যে এটা খুব শর্টকাট, এইভাবে করলাম, তখন আমি মনে করি আমি জীবনে যা অর্জন করেছি অনেস্টির সাথে অর্জন করেছি, আমার এর থেকে বেশি দরকার নেই। তখন আমি নিজেকে স্যাটিসফাই করি। যে একটা জায়গায় আমি নিজেকে স্যাটিসফাইড হতে দিই না, যখন আমি কোনো কিছুর ওপর কাজ করি, আমার নিজের পরিশ্রম দিই, তখন আমি নিজেকে স্যাটিসফাইড হতে দিই না। আর তখন স্যাটিসফাইড করে নি যখন কেউ বলে যে এই কাজটা তুই শর্টকাট দিয়ে গিয়ে, বা তুমি একটু আগে যে টপিকটা তুলেছিলে, কম্প্রোমাইজ করে হলে এই কাজটা হয়ে যাবে, অন্য দরকার নেই আমার, আমি অনেক কিছু অ্যাচিভ করেছি, আমার ওটা প্রয়োজন নেই। আমি সুতরাং জীবন মানুষকে দুটো ফেজ দেখায় সব সময়। তো আমারও মনে হয় এক একজন বলে দেখি যে আমি নিজেকে কোনোদিন স্যাটিসফাইড করিনি, আমি অল টাইম এই করেছি ওই করেছি। কিন্তু কখনো কখনো জীবনে নিজেকে স্যাটিসফাইড ফিল করানো খুব প্রয়োজন, যে আমি অনেক কিছু অর্জন করেছি, আমি অনেস্টির সাথে অর্জন করেছি, যা করেছি খুব ভালো করেছি। শর্টকাটে গিয়ে যদি কিছু নিতে হয়, আমার সেটা প্রয়োজন নেই। আবার যখনই সেটা আবার ঘুরে চলে আসবে তোমাকে কিছু পরিশ্রম করতে হবে, আমি সেখানে নিজেকে কখনো স্যাটিসফাইড করি না। আমি 100 না 200% দেবো সেটা ভালো করার জন্য, যদি সেই কাজটা ভালো হয়, এবং আমি অবশ্যই যে যদি কাজটা সততার সাথে পেয়ে থাকি। একদম আমার কাছে খুব সিম্পল। থ্যাংক ইউ সো মাচ আমাদের পডকাস্টে আসার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন পডকাস্টটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। এবং তোমরা অনেকে আমাদের ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি সাপোর্ট না করো আমরা এগোতেও পারবো না, তোমাদের জন্য আরো ভালো ভালো পডকাস্ট আনতে পারবো না। সো সাবস্ক্রাইব করো। বাই।